জি ভাইয়া আসতেছে এখন। দেখেন। প্রথমে আছে মূসক কি, মূসকের সংজ্ঞা। যে মূসক জিনিসটা কি? মূসকটা হচ্ছে বাংলাদেশে সরবরাহকৃত পণ্য বা সেবার উপর 15% হারে আরোপিত একটি কর। অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা ব্যতীত বাংলাদেশে উৎপাদিত সরবরাহকৃত আমদানিকৃত সকল পণ্য সেবার উপর মূসক প্রযোজ্য। বাংলাদেশের ভেতরে সম্পাদিত লেনদেনের জন্য যিনি পণ্য সরবরাহ বা সেবা প্রদান করেন তার কাছ থেকে মূসক আদায় করা হয়ে থাকে, তাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ভ্যাট অফিসে নিবন্ধিত হতে হবে এবং কর মেয়াদের শেষে কর ও দাখিলপত্র প্রদান করতে হবে। এর নিচে আরো অনেক কিছু লেখা আছে। তো এই যে জিনিসটুকু আমরা পড়লাম, এখানে 5টা লাইন পড়লাম। এই 5টা লাইনের মধ্যে মূসক কি, কে দেয়, কে নেয়, সেটা কিন্তু চলে আসছে। প্রথম হলো কি মূসক কি, মূসক হলো বাংলাদেশে সরবরাহকৃত, বলছে কি সরবরাহকৃত 15% আরোপিত একটু পণ্য, সেটা কি অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা ব্যতীত বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য সেবার উপরে মূসক প্রদান করতে হয়। এই জিনিসটুকু কি বুঝতে পারছেন আপনারা? মূসক কি হ্যাঁ ভাইয়া। এই জিনিসটা কি বোঝা গেছে? জি। জি ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আর কি। মূসক কি এই জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে একটা কোশ্চেন আমি আপনাদের করি। এখানে আমরা বলি যে ভ্যাট 5%, 7%, যেরকম অনলাইন বিজনেস 5% ভ্যাট, কোথাও সাপ্লাই দিলে 7.5% ভ্যাট, অনেকগুলোর উপর আছে 10% ভ্যাট। আমি এখানে কি বলছি, আমি বলছি 15% হারে আরোপিত একটি কর। তাহলে আমি 15% কেন বললাম? 15% বোধহয় ইন জেনারেল। হ্যাঁ, ইন জেনারেল হলো বাংলাদেশে ফার্স্ট থিং হলো যে ভ্যাটের হার, আদর্শ হার যেটাকে আমরা বলি, সেটা হলো 15%। এবং ওইখানে গভর্নমেন্ট আর একটা জিনিস বলে দিচ্ছে যে এনবিআর বলতেছে যে ভ্যাটের হার কিন্তু 15%, তবে যেটাতে ডিটেলস বলা আছে আইনে, সেখানে বলা আছে তবে সরকার যদি মনে করে যে জনসাধারণের স্বার্থে কোনো পণ্য বা সেবার ভ্যাট হার, কারণ সরকার মনে করতেছে যদি এটার উপরে 15% হারে ভ্যাট আরোপ করতে হয় তাহলে কি প্রোডাক্টের সেলস প্রাইস কি হবে, বেড়ে যাবে। যে 100 টাকা প্রোডাক্টের প্রাইস, এর সাথে যদি 15 টাকা ভ্যাট আরোপ করা হয় তাহলে কি 115 টাকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে সরকার কি করে, জনসাধারণের কল্যাণার্থে স্বার্থে সরকার বিভিন্ন পণ্য বা সেবার ভ্যাট হার নির্ধারণ করে দেয়। তো সেই সময় কি করে সরকার, যখন ভ্যাট হার নির্ধারণ করে তখন সেই সেবাগুলো দেখে যে কোন সেবাগুলো মানুষের বেশি দরকার হয়, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, তখন সেই সেবাগুলোর উপরে ভ্যাট হার করে 5%, 7.5%, 10%। তার মানে কি, যখন যদি 100 টাকা প্রোডাক্টের প্রাইস হয়, 5% করলে কি হয়, 105 টাকা হয়ে যায়, 115 টাকা থাকে না। সেই জন্য সরকার বিভিন্ন সময় ভ্যাটের হার নির্ধারণ করে। কিন্তু ভ্যাটের জেনারেল আদর্শ হার যেটা, সেটা হলো 15%। ঠিক আছে। আরেকটা কি বললাম, অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা ব্যতীত বাংলাদেশে উৎপাদিত সরবরাহকৃত আমদানিকৃত সকল পণ্য বা সেবার উপরে মূসক প্রযোজ্য। এই অব্যাহতিপ্রাপ্তটা কি, যেগুলোর উপরে ভ্যাট আরোপ হয় না, ভ্যাট নাই। আমরা যদি সুপার শপে বাজার করতে যাই, সুপার শপে দেখবেন যে অনেক সুপার শপ আছে কি ওইখানে নিচে ভ্যাট দেয় এবং কি বলে অনলি ফর ভ্যাটেবল আইটেম, ভ্যাট অ্যাপ্লিকেবল অনলি ফর ভ্যাটেবল আইটেম। তার মানে কি, আমরা সুপার শপ থেকে আমরা মিনা বাজারে গেলাম, এগোরায় গেলাম, প্রিন্স বাজারে গেলাম, স্বপ্নেতে গেলাম, তো এখানে কি আমরা চাল ডাল মাছ মাংস কিনতেছি, আবার কি চকলেট কিনতেছি, নুডলস কিনতেছি, এগুলো কিনতেছি। তো ওইখানে কিছু জিনিস আছে ভ্যাট আছে, কিছু জিনিস আছে ভ্যাট নাই। যেরকম একটা জিনিস মাথায় রাখবেন, মনে রাখবেন, সেটা হলো কি যেগুলো ন্যাচারাল, প্রাকৃতিক থেকে আমরা সরাসরি পাই, এই জিনিসগুলোর উপরে ভ্যাট নাই।
যেগুলো ন্যাচারাল প্রাকৃতিক থেকে আসে, এই জিনিসগুলোর উপরে ভ্যাট নাই। মাছ, মাংস, চাল, ডাল, সবজি, এগুলোর উপরে ভ্যাট নাই। কিন্তু আপনি যখন নুডলস কিনতেছেন, চকলেট কিনতেছেন, এই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল না, প্রক্রিয়াকরণ হয়ে আসতেছে, তখন এগুলোর উপরে ভ্যাট আছে। এই যে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, সবজি, মাছ, মাংস কিনতেছে, এগুলো হলো অব্যাহতি। এই অব্যাহতি হয় দুই ভাবে। একটা হলো সরকার একটা শিডিউল আছে, সেই শিডিউল দিয়ে বলে দেয় যে এগুলো সব অব্যাহতি। আর একটা হলো সরকার শিডিউলের বাইরে বিভিন্ন টাইম টু টাইম চিন্তা করে যে না, এখানে কিছু জিনিসের অব্যাহতি দেওয়া যাইতে পারে, কিছু জিনিসের অব্যাহতি নাও দেওয়া যাইতে পারে। সরকার জনসাধারণের ওই যে আগে যেরকম বললাম যে জনগণের কল্যাণার্থে চিন্তা করে যে আমি ভ্যাট হার কমাবো কি কমাবো না, ওইরকম কিছু পণ্য বা সেবার উপরে সরকার বিভিন্ন সময় চিন্তা করে যে না, আমার দেশের জনগণের জন্য আমি যদি এটার উপরে ভ্যাট না রাখি, শুল্ক না রাখি, তাহলে আমার জনগণের লাভ হবে, তো ঠিক আছে, এটা ভ্যাট আমরা জিরো করে দিই। এরকম একটা, এটা যেটা দিয়ে দেয় সেটা বলে এসআরও। এই এসআরও দিয়ে সরকার বিভিন্ন সময় ভ্যাট অব্যাহতি দেয়। এবং এই এসআরও দিয়ে যেগুলো অব্যাহতি দেয় সেগুলোর আবার পর্যায়ে আছে। শিডিউল দিয়ে যেগুলো অব্যাহতি দেয় এটা সকল স্তরে, নর্মালি স্তর হলো তিনটা, একটা হলো আমদানি স্তর, একটা হলো আপনার উৎপাদন স্তর, আর একটা হলো সরবরাহ। এখানে এই জন্য বলছি উৎপাদিত, সরবরাহকৃত এবং আমদানিকৃত, এই তিনটা স্তর। তো অব্যাহতিপ্রাপ্ত যেগুলো সেগুলো সকল স্তরে ভ্যাট মাপ, মানে কোন স্তরে ভ্যাট দেওয়া লাগবে না, উৎপাদন থেকে ভোগ পর্যন্ত কোন স্তরে ভ্যাট দেওয়া লাগবে না। আর সরকার যেগুলো এসআরও দিয়ে ভ্যাট মাপ করে সেখানে প্রত্যেকটার জন্য একটা করে নির্দিষ্ট স্তর পর্যন্ত বলে দেয়, যে ওখানে এসআরও যে অব্যাহতির যে এসআরও গুলো থাকে সেখানে 5টা ভাগ থাকে। একটা বলে উৎপাদন স্তরে, একটা বলে আমদানি স্তরে, একটা বলে ব্যবসায়ী স্তরে, এরকম ভাগ থাকে। যে ওইটা শুধুমাত্র ওইটুকু যে ম্যানুফ্যাকচারার তাকে ভ্যাট দিতে হবে না, বাট ম্যানুফ্যাকচারার কাছ থেকে কিনে যদি আরেকজন ব্যবসা করে তখন তাকে ভ্যাট দিতে হবে। তাহলে এখানে অব্যাহতি জিনিসটা কি শিখলাম আমরা? অব্যাহতি কিন্তু দুইটা জিনিস, একটা হলো আপনার ন্যাচারাল যে জিনিসগুলো আসে বা শিডিউলে যে জিনিসগুলো অব্যাহতি দিচ্ছে এটা সমস্ত স্তরে, যেটা আমরা যারা ভ্যাট প্র্যাকটিস করি তারা বলি যে শিডিউলের আইটেমটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথাও ভ্যাট দেওয়া লাগে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন বললাম? যে সেটা উৎপাদন থেকে কনজামশন, উৎপাদন হলো জন্ম, কনজামশন হলো মৃত্যু, যে উৎপাদন থেকে কনজামশন পর্যন্ত ভ্যাট দেওয়া লাগে না। আর এছাড়াও তারা যেগুলো অব্যাহতি দেয় সেটা হলো শুধুমাত্র ওই একটা স্তরে, যেটা উৎপাদন স্তরে যেটা বলবে সেটা উৎপাদন স্তরে ভ্যাট হবে না, যেটা আমদানি স্তরে বলবে সেটা আমদানির সময় ভ্যাট না, কিন্তু পরবর্তী কার্যক্রম যখন হবে তখন আমার সেটার ভ্যাট হয়। তিন নম্বরে কি আসলে বাংলাদেশের ভেতরে সম্পাদিত লেনদেনের জন্য যিনি পণ্য সরবরাহ বা সেবা প্রদান করেছেন তার কাছ থেকে মূসক আদায় করা হয়। এখানে যে একটা জিনিস দেখেন, মূসক প্রদান আর মূসক আদায়, এই লাইনে আমি কি বললাম যে যে লেনদেন করতেছে, যে পণ্য বা সেবা সরবরাহ করতেছে তার কাছ থেকে কি করতেছে সরকার? মূসক আদায় করতেছে। কিন্তু মূসকটা তাহলে প্রদান করতেছে কে? কনজিউমার, প্রদান করে হলো ভোক্তা, যে প্রোডাক্ট অর সার্ভিস কনজিউমার। অ্যাজ এ বিজনেসম্যান কি করতেছে? বিজনেসম্যান কিন্তু মূসক প্রদান করতেছে না, সে কি কালেক্টর। ব্যবসায়ীর কাজ কি? কালেক্টর। কালেক্টরের কাছ থেকে নিতেছে কেন? একটা দোকান থেকে দিনে সে আমরা 11 গেলাম, 200 মানুষ বাজার করছে। এখন সরকারের কি এই 200 মানুষের এই একটা 11কে কন্ট্রোল করা সহজ? একটা 11কে যদি কন্ট্রোল করে তাহলে কি আজকে 200 মানুষ 11তে গেছে, 200 মানুষকে কিন্তু কন্ট্রোল হয়ে গেল। বাট গভর্নমেন্টের যদি 200 মানুষকে কন্ট্রোল করতে হতো তাহলে কি পরিমাণ ম্যান পাওয়ার দরকার, সেটা তো কন্ট্রোল করা পসিবল না। আমাদের দেশের 17 কোটি জনগণ বা 16 কোটি জনগণ যদি আমরা বলি, এই 16 কোটি জনগণকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। বাট যদি কি করে সরকার, এর জন্য কি করছে? স্টেপ বাই স্টেপ বিভাগ, তারপরে কি জেলা, শহর, উপজেলা বা থানা, এরপরে কি ইউনিয়ন, তারপরে কি ইউনিয়নের পরে গ্রামে কি ওয়ার্ড আছে, যেমন আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড আছে। এবং ওয়ার্ডের প্রতি কি আমরা যখন ট্রেড লাইসেন্স করতে যাই তখন কি ট্রেড লাইসেন্সের আবার ভাগ ভাগ করা আছে, বিভিন্ন ওয়ার্ডে আবার কি কয়েকটা ভাগ থাকে।
তার আবার এক একজন করে রেভিনিউ অফিসার থাকে। সো এখানে কি করলো সরকার, বলতেছে যে আমার তো ওই 17 কোটি জনগণের কাছ থেকে ভ্যাট কোন ব্যক্তি কয় টাকা কিনলো সে ভ্যাট দিবে, সেজন্য কি করলো ব্যবসায়ীদেরকে, যারা ব্যবসায়ী তাদেরকে বললো করবা সেল করবা, তখন কি করবা তুমি যার কাছে সেল করতেছো তার কাছ থেকে তুমি নিয়ে নিবা টাকাটা, তুমি নিয়ে আমাকে জমা দিবা। তারা কিভাবে জমা দিবে, তাদেরকে জাতীয় রাজ্য শিল্পপত্র প্রদান করতে হবে। কি করবে তারা, তারা কিভাবে দিবে, তাদের আবার আইডেন্টিফিকেশন কি হবে, তাদের আইডেন্টিফিকেশন হবে কি তার এলাকার যে ভ্যাট অফিসটা আছে সেই অফিসে কি তারা নিবন্ধন দিবে। এই নিবন্ধন দিয়ে মানে কি তার ইনফরমেশন গুলো ওই অফিসে থাকবে এবং সে কি করবে নিবন্ধন নেওয়ার পরে সেই কর্মেয়াদ হলো একটা ক্যালেন্ডার মান্থ, আমাদের ইংরেজি ক্যালেন্ডার মান্থ হচ্ছে একটা কর্মেয়াদ। এই কর্মেয়াদ শেষে কি করবে সে তার যে কর, সে যে করটা কালেক্ট করলো বিজনেসম্যান হিসেবে কনজিউমারের কাছ থেকে সেই করটা এবং দাখিলপত্র প্রদান করবে। এই দাখিলপত্রটা হচ্ছে সারা মাসে সে যে একটা করলো তার হিসাব। সে যদি যে বলে যে আমার এই মাসে সে 10,000 টাকা ভ্যাট হলো বা 1 লাখ টাকা ভ্যাট হলো, সেই হিসাবটা কেমনে আসবে, সেটা গভর্নমেন্টের একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে। সে যে কি বিক্রি করছে, কত টাকার বিক্রি করছে, সে বিক্রি এগেনস্টে কি কিনছিল, কত টাকার কিনছিল, সেগুলো ডিটেলস সেখানে দিতে হয়। এবং এই দাখিলপত্রে আরো যেটা থাকে সেটা হলো যে সে যে নিবন্ধন নিল সেই নিবন্ধন, তার যে বিজনেস নেম, সেই বিজনেস ওনার যে ওনারের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব থাকে। যে কে দিল কালেক্ট করে সেটা এই দাখিলপত্রের ফর্ম থেকে সহজে বোঝা যায়। এখন সংক্ষেপে একটা জিনিস ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে যে মূসক কি, কিভাবে কাজ করে বা কে দেয়, কিভাবে দেয়। এখন কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন না থাকলে পরে যেটা মূসক কিভাবে কাজ করে এটা অনেক বড়, যেটা আমি সংক্ষেপে আগে বলছি যে টোটাল বিজনেস ইম্পোর্ট স্টেজ, তারপরে আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজ, রিটেল ডিলার স্টেজ, টোটাল কিভাবে আসে সেটা এখানে দিয়ে আছে। এটা অনেক বড়, আমার সংক্ষেপে। এরপরে যা হলো মূসক নিবন্ধন, যে আপনি যে ভ্যাট দিবেন, যেটা আমরা উপরে বললাম যে মূসক নিবন্ধন, তাকে রেজিস্ট্রেশন দিতে হবে। সেই রেজিস্ট্রেশনটা হলো মূসক নিবন্ধন, যেটা এখন আমরা সবাই বিআইএন নামে চিনি, বিআইএন রেজিস্ট্রেশন যেটা বলি। আচ্ছা, মূসকটা আদায় কিভাবে করতেছে ওটা একটু দেখা যাবে? ব্যাপারটা আমার জন্য পুরোই নতুন নাকি, যে কারণে হুট করে কি করতে হবে ওটা বুঝতে পারতেছিলাম না। মূসক নিবন্ধন কি, মূল্য সংকর আরোপযোগ্য পণ্য উৎপাদনকারী বা ব্যবসায়ী বা সেবা প্রদানকারী বা যে কোনো পণ্য বা সেবার আমদানিকারক বা রপ্তানিকারক সংশ্লিষ্ট করদাতা হিসেবে শনাক্ত করার জন্য সংশ্লিষ্ট এলাকার মূল্য সংকর বিভাগীয় কার্যালয়কে একটি নম্বর প্রদান করা হয়। এটি নিবন্ধন। যে পত্রের মাধ্যমে উক্ত নম্বর প্রদান করা হয় তাকে নিবন্ধন পত্র বলে বা নিবন্ধন সার্টিফিকেট। তাহলে এখানে দেখেন কে নিবন্ধন নিবে, মূসক আরোপযোগ্য পণ্য উৎপাদনকারী, ব্যবসায়ী বা সেবা প্রদানকারী বা যে কোনো পণ্য বা সেবার আমদানিকারক, রপ্তানিকারক। তাহলে যে কারা নিবন্ধন নিবে, যে উৎপাদন করতেছে উৎপাদনকারী সে নিবন্ধন নিবে। যে ভ্যাটযোগ্য পণ্য ব্যবসা করতেছে, এই ব্যবসাটা কিভাবে হইতে পারে, একজন ব্যবসায়ী সে দেশে উৎপাদিত পণ্য যে উৎপাদন করতেছে তার কাছ থেকে নিয়ে ব্যবসা করে, নিয়ে বিক্রি করে, কিংবা কি করে যে আমদানি করে, বিদেশ থেকে আমদানি করতেছে তার কাছ থেকে নিয়ে এসে ব্যবসা করে, বিক্রি করে, সেগুলো ব্যবসায়ী। সেবা প্রদানকারী যে সেবা প্রদান করতেছে, সেবা প্রদানকারী সাধারণত অন্য কারো কাছ থেকে নিয়ে আনে, সে নিজে সেবাটা প্রদান করে। এছাড়া কি আছে, যে আমদানি করে, যখন কেউ আমদানি করবে অথবা যখন কেউ রপ্তানি করবে তাকে অবশ্যই মূসক নিবন্ধন নিতে হবে। যে পত্রের মাধ্যমে নিবন্ধন নেয় তাকে নিবন্ধন পত্র বলে, যে নিবন্ধনের একটা সার্টিফিকেট আছে, যে কাগজে তার নাম, ঠিকানা,
তার বিআইএন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তারপরে সে কি কি সেবা দিবে, কোন সেবার আন্ডারে সে ম্যানুফ্যাকচারার না বিজনেস সার্ভিস হোল্ডার, এগুলো এখানে উল্লেখ থাকে। এই পত্রটাকে বলা হয় নিবন্ধন পত্র বা বিআইএন সার্টিফিকেট। নিবন্ধিত হওয়া কাদের জন্য বাধ্যতামূলক? যে ব্যক্তি টার্নওভার আগের 12 মাসে তার টার্নওভার সেবা অতিক্রম করছিল বা পরবর্তী 12 মাসের মধ্যে টার্নওভার সেবা অতিক্রম করবে, বাংলাদেশে সম্পর্ক শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য প্রস্তুত করে, বাংলাদেশের সম্পর্ক শুল্ক আরোপযোগ্য কোনো সেবা সরবরাহ করে। আর কি আছে? যাদেরকে বাধ্যতামূলক টার্নওভার, কোনো টার্নওভার লাগবে না, যেদের কিছু কিছু আছে, আমরা বলি না যে 50 লাখ টাকা পর্যন্ত যার বেচা বিক্রি সে কি করবে না, মূসক নিবন্ধন নেওয়ার লাগবে না। 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত যার বেচা বিক্রি সে কি করবে, টার্নওভার নিবন্ধন নিবে। এর উপরে যাদের তাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের কাছে অনেক আসে যে এই না বোঝার কারণে যে আমাকে কি আসলে ভ্যাট নিতে হবে না টার্নওভার নিতে হবে। অনেক আছে সেই ইম্পোর্টার, সে টার্নওভার নিয়ে রাখছে, ভ্যাট অফিস তার বিল লক করে দিছে, সে ইম্পোর্ট করতে পারতেছে না, পোর্টে মাল আটকে গেছে। কি হয়েছে? সে যখন দৌড়াদৌড়ি করছে তখন বলছে যে আপনি তো ভ্যাট রেজিস্ট্রেশন দেননি, তা কি নিয়েছেন? টার্নওভার নিয়েছেন। সো আপনি কি আমদানিকারক, যেসব সেবা প্রদানকারী বা যাদেরকে টার্নওভার পরিমাণ নির্বিশেষে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক, এদের টার্নওভার যাই হোক না কেন, একজন আমদানিকারকের টার্নওভার যাই হোক না কেন, বছরে 10 লাখ টাকা হোক, 5 লাখ টাকা হোক, 2 লাখ টাকা হোক, যদি কোনো এক বছরে তার কোনো ব্যবসা নাও হয়ে থাকে, তাও তাদেরকে কি করতে হবে? বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নিতে হবে, বিআইএন নিতে হবে, সে টার্নওভার নিতে পারবে না। রপ্তানিকারক, তাকে বাধ্যতামূলক টার্নওভার নিতে হবে। ব্যবসায়ী, পরিবেশক, তাকে টার্নওভার নিতে পারবে না। এই রেজিস্ট্রেশনের যখন এটা আসলো তখন আরেকটা জিনিস দেখায় আপনাদের, রেজিস্ট্রেশন সংক্রান্ত গভর্নমেন্টের একটা আদেশ আছে, যেটা 17 জুলাই 2019-এ আসছিল। যে আমাদের এই আইনটা আসলো, আমরা এখন যে আইনটা নিয়ে কাজ করতেছি এটা হলো 1 জুলাই 2019। তো 1 জুলাই 2019-এ আসার পরে যে জিনিসটা বললাম যে 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার রেজিস্ট্রেশন নিতে হবে না, 50 লাখ টাকা থেকে 3 কোটি এরা টার্নওভার দিবে, 3 কোটির বেশি হলে তারা ভ্যাট নিবে। তো এখন দেখা যায় যে এইখানে যে শর্তগুলো বললো যে একজন আমদানিকারক, একজন রপ্তানিকারক, একজন উৎপাদক, এদেরকে টার্নওভার নেওয়া লাগতেছে, নিতেছে, এরা ভ্যাট নিতেছে না। তো তখন দেখা গেল যে যারা আমদানি করতেছে তখন ওই টার্নওভারে আমদানি করতেছে, তার রেজিস্ট্রেশন টার্নওভার, ভ্যাট না। তো ওই সময় একটা প্যাচ লেগে গেল। তো ওইটা হওয়ার পরে গভর্নমেন্ট 1 জুলাই আইন কার্যকর হলো, 15-17 দিন পরে যে 17 জুলাই এটা এই সারোটা জারি করলো। দেখেন এখানে 5টা টেবিল আছে, 5টা টেবিল আছে। বলতেছে কি, টেবিল 2 এর কলামে উল্লেখিত প্রথম টেবিল একটা উল্লেখিত সামঞ্জস্যপূর্ণ উৎপাদনকারীকে, প্রথম টেবিলটা বললো উৎপাদনকারীকে, দ্বিতীয় টেবিলে কি বললো সেবা প্রদানকারীকে, আর তৃতীয় টেবিলে বলতেছে প্রতিষ্ঠানের ব্যবসায়ী স্থল বৈধ পণ্যের ব্যবসায়ী পর্যায়ের সরবরাহ সহ যে সকল করযোগ্য পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানের ব্যবসায়ী স্থল জেলা, শহর ও সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত, তাদেরকে বার্ষিক টার্নওভারের পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের ধারা 6 এর আওতায় নিবন্ধিত হওয়ার জন্য কর প্রদান করার আদেশ প্রদান করিল। দ্যাট মিনস কি বললো যে এই ব্যবসাটা যদি, এখানে যে জিনিসটা বলতেছে সেটা যদি আপনার কোন জেলা প্রতিষ্ঠানে, জেলা শহরে হয়, আর সিটি কর্পোরেশন হলে তো কোনো কথাই নেই, ঢাকা, উত্তর দক্ষিণ, চিটাগাং, গাজীপুর, নারায়ণগঞ্জ, তারপরে খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, সিটি কর্পোরেশন হলে কথাই নাই। উল্টা বললো যে কোনো জেলা শহরে যদি আপনি এই ধরনের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে, আপনার টার্নওভার যাই হোক। উৎপাদনকারী, প্রথম টেবিল দেখেন উৎপাদনকারী, এখানে সংক্ষেপে দেখি আমরা জ্যাম, জেলি, আচার, সস, চায়না ক্লে, লাইম, অনেক আছেন কি বলেন যে আমি তো কিছু আচার তৈরি করি। সো আচার তৈরি তো আমার টার্নওভার বছরে 50 লাখ টাকা হয় না, তার টার্নওভার যাই হোক না কেন তাকে কি ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন এখানে অনেকগুলো লিস্ট আছে,
প্লাস্টিক পণ্য, টায়ার টিউব, চামড়াজাত পণ্য। আমি যতটুকু জানি যে আমাদের গ্রুপে অনেকে আছে যে চামড়াজাত পণ্য নিয়ে কাজ করে, কাঠের পণ্য নিয়ে কাজ করে, তারপর উপরে যেটা ইয়ে করলাম আচার নিয়ে কাজ করে। সো এদের টার্নওভার যাই হোক না কেন তাদেরকে কি করতে হবে? বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন দিতে হবে, যদি তার প্রতিষ্ঠানটা সিটি কর্পোরেশন অথবা জেলা যেখানে হোক না কেন উৎপাদনকারীকে তাকে রেজিস্ট্রেশন দিতে হবে। যে বিস্কিট আছে, চানাচুর আছে, বিস্কিট চানাচুর অন্যান্য পণ্য, যারা আমাদের গ্রুপে যারা আছে কি বলে বেকারি আছে, ছোট বেকারি আছে, টার্নওভার যাই হোক না কেন, আপনার টার্নওভার বাৎসরিক 10 লাখ হোক আর 1 লাখ হোক আর 5 লাখ হোক, রেজিস্ট্রেশন দিতে হবে। ভাইয়া সেক্ষেত্রে কি হিসাবে রেজিস্ট্রেশন হবে? টার্নওভার হিসাবে নেবে না ভ্যাট রেজিস্ট্রেশন? না, এখানে তো টার্নওভার রেজিস্ট্রেশন নিতে পারবেন না। এখানে বললো কি যে টার্নওভার নির্বিশেষে আপনাদেরকে বার্ষিক টার্নওভার নির্বিশেষে উক্ত আইনের ধারা 6 আপনার টার্নওভার যাই হোক না কেন সবাইকে এই যে 3টা বললো, উৎপাদন, সেবা, ব্যবসায়ী, টার্নওভার যাই হোক, এই ধরনের বিজনেস গুলো যদি আপনারা করেন, যদি এই জিনিসগুলো উৎপাদন করেন, টেবিল 2 বলছে কি সেবা প্রদানকারী, ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, টার্নওভার নিতে পারবেন না। আপনার টার্নওভার যাই হোক। টেবিল 2 সেবা প্রদানকারী, দেখেন এই ধরনের সেবা যদি আমরা কেউ প্রদান করি, হোটেল, রেস্তোরাঁ, ডেকার্স ক্যাটারার, মোটর গাড়ি গ্যারেজ ওয়ার্কশপ, মোটর গাড়ির একজনের একটা গাড়ির গ্যারেজ আছে, ওয়ার্কশপ আছে, আপনি বাইক সার্ভিসিং করেন, আপনার টার্নওভার বছরে ধরলাম মাসে 1 লাখ, 12 লাখ। আপনি চিন্তা করলেন যে গভর্নমেন্ট তো বলছে, এনবিআর থেকে আইন দিয়ে বলছে যে আমি অমুকের কাছে শুনছি বা অমুক ভাই বলছে যে 50 লাখ টাকা টার্নওভার হলে আমার রেজিস্ট্রেশন নেওয়া লাগবে না। বাট এখানে কি বললো, টার্নওভার নির্বিশেষে মোটর গাড়ির গ্যারেজ, আপনার মোটর গাড়ির গ্যারেজ আছে, আপনি মোটরসাইকেল ওয়ার্কশপ আছে, মোটরসাইকেল সার্ভিসিং করেন, আপনার বার্ষিক টার্নওভার 12 লাখ, 50 লাখের থেকে অনেক কম। আপনার তো আইনে বলছে কি নিবন্ধনে নেওয়া লাগে না, কিন্তু এখানে বলছে যে না, আপনার টার্নওভার যাই হোক আপনাকে নিবন্ধন নেওয়া লাগবে। এখানে দেখেন অনেক আছে কি, এই যে ছাপাখানা, আমাদের অনেক মেম্বার আছেন যাদের কি ছোটখাটো ছাপাখানা আছে, অ্যাডভার্টাইজিং সংস্থা, এই যে আমাদের পমি ভাই একটু আগে বললেন জুনার একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, টার্নওভার যাই হোক রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। যান্ত্রিক লন্ডি, এই যে হাতে যেগুলো নর্মালি কাপড় আয়রন করে এগুলো না, যান্ত্রিক লন্ডি যেগুলো আছে, ঠিক আছে, এগুলা যেগুলো আছে এদেরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। যানবাহন ভাড়া প্রদানকারী, এই যে এইটা অনেক সময় আমরা শুনি যে রেন্টে কাজ যারা দেয়, ভাই আমার তো মাসে 50,000 60,000 টাকার ব্যবসা, আমি রেন্টে কাজ দিয়ে কয় টাকায় বা পাই, আমাদের তো রেজিস্ট্রেশন নেওয়া লাগবে না। যানবাহন ভাড়া প্রদানকারী বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। অনেক আছে এই যে গ্রাফিক, এই জিনিস দুটো অনেক আছে, গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং ফার্ম, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। আমাদের অনেক আছে যে ও ছোটখাটো নিজে ইঞ্জিনিয়ার বা এই যে গ্রাফিক্স ডিজাইন আর্কিটেকচার, উনি কিছু একটা যে অফিস দিয়ে বসছে, যে সেখান থেকে উনি কাজগুলো করে, হয়তো মাসে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে তার টোটাল বিজনেস আসতেছে। চিন্তা করতেছে আমার তো বলছে যে 3 কোটি টাকা পর্যন্ত টার্নওভার বা 50 লাখ টাকা পর্যন্ত, আমাদের 50 লাখ টাকা টার্নওভার হচ্ছে না, আমাদের রেজিস্ট্রেশন নিয়ে লাগবে না, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নিয়ে লাগবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল একটা। হ্যাঁ, আপনি এখানে একটা লিস্টে দেখলাম যে ব্যাংকিং সেবা প্রদানকারীরা ভ্যাট দিবে। এই ব্যাংকিং বলতে কি, যারা মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং তারাও কি এর মধ্যে পড়ে এই ব্যাংকিং সেবার মধ্যে? মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং, মোবাইল তো এখন মোবাইল ব্যাংকিং তো বলে দিয়েছে যে মোবাইল ব্যাংকিং আসতেছে ওই জায়গায়। আপনি এই জায়গায় সেটা বলে দেখেন, এই জায়গায় দেখেন তৈরি পোশাক বিপণন, তৈরি পোশাক বিপণন বলতে এই যে আমাদের যারা আছে বিভিন্ন জামা কাপড়ের যে দোকানগুলো আছে, যেমন যে কি যে ইনফিনিটি, তারপরে ইজি বা ক্যাটসাই, এরা তো বড় বড়। এছাড়াও দেখেন যে অনেকে কি আছে একটা ছোট একটা শোরুম দিয়ে বসছে, জামা কাপড় বিক্রি করতেছে, তাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন নিতে হবে। তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, এই তথ্য প্রযুক্তি নির্ভর সেবা নিয়ে আমাদের মধ্যে একটা চরম বিভ্রান্তি আছে। শুধু বিভ্রান্তি না, চরম বিভ্রান্তি বলছি। কেন বললাম চরম বিভ্রান্তি? তথ্য প্রযুক্তি সেবা নির্ভরের যেটা
আমাদের ম্যাক্সিমাম ধারণা সেটা হলো যে আমার এখানে তো ট্যাক্সের অব্যাহতি দিয়ে আছে 2024 পর্যন্ত। দুইটা জিনিস, একটা হলো ভ্যাট, একটা হলো ট্যাক্স। 2024 পর্যন্ত তথ্য প্রযুক্তিটা, যেটা আমরা ইংলিশে বলি আইটি এনেবল সার্ভিস, ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিস, এর মধ্যে 24টা সেবা দেওয়া আছে, যে সফটওয়্যার মেইনটেনেন্স, ওয়েবসাইট হোস্টিং, ওয়েবসাইট মেইনটেনেন্স, ই কমার্স আগে ছিল, পরে ই কমার্সকে বের করে দিয়ে অনলাইন পণ্য বিক্রয় একটা আলাদা সেবা করে দিছে। তো এখানে 2D 3D অ্যানিমেশন, এরকম 24টা সেবা আছে। এই 24টা সেবাকে বলছে ট্যাক্স দিতে হবে না আনটিল 30 জুন 24। এখানে ভ্যাটে কি বলতেছে, এই ভ্যাটে কিন্তু এই সেবাটার উপরে 5% হারে ভ্যাট প্রযোজ্য, ভ্যাট অব্যাহতি দেয়। অনেকে আছে যে তারা বলে যে আমাদের এখানে তো ভ্যাট নাই, 24 সাল পর্যন্ত ভ্যাট মাপ না ভাই, ট্যাক্স মাপ করছে, ভ্যাট মাপ করে দিই। সো 5% হারে ভ্যাট আছে এবং তাদেরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নিতে হবে। স্পন্সরশিপ সেবা, ক্রেডিট রেটিং এজেন্সি, অনলাইন পণ্য বিক্রয়, প্রচুর ফোন আসে বা প্রচুর লেখালেখি দেখি ইয়াতে ফেসবুকে, সেটা হলো যে ফেসবুকে আমরা অ্যাড দিতেছি, ফেসবুক আমাদের কাছে কি করতেছে, ভ্যাট দাবি করতেছে, আমার রেজিস্ট্রেশন নাই। আপনাকে অনলাইন পণ্য বিক্রয় বাধ্যতামূলক আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি রেজিস্ট্রেশন নিলে ফেসবুক আপনার কাছে, একজন রেজিস্টার্ড পার্সনের কাছে ফেসবুক আর ভ্যাট দেয় না। কারণ কি, ভ্যাটটা তখন নিজে থেকে পেমেন্ট করতে হয়। আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংক তখন নিয়ে নেবে এটা। কিন্তু এখন কি হতেছে, যেহেতু আপনার রেজিস্ট্রেশন নাই, ফেসবুক আপনাকে $105 বিল করতেছে। আপনি যখন ব্যাংকে যাইতেছেন, ব্যাংক তখন কি করতেছে, ওইটার উপরে আবার 15% অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ভ্যাট হলো 15%। ফেসবুক তখন ওটার উপরে আবার 15% ভ্যাট, সরি ব্যাংক আবার ওটার উপরে 15% চার্জ করতেছে, ভ্যাট কেটে রাখতেছে। দ্যাট মিনস কি আপনার $17.5 $17 বা $17.5 বেশি যাইতেছে। আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, আপনি যখন পোস্ট বুস্ট করতেছেন বা ফেসবুকে অ্যাড দিতেছেন, লিঙ্কডইন অ্যাড দিতেছেন, গুগলে অ্যাড দিতেছেন, তখন ওরা আপনার কাছে একবারই ভ্যাট চাবে, হয় ফেসবুক নিবে অথবা ব্যাংক নিবে। তো যেহেতু আমরা টাকাটা রেমিট করি, সেহেতু ব্যাংক নিবে। এখানে দায়িত্ব হলো টাকাটা যখন আমরা পাঠাই তখন ব্যাংকের দায়িত্ব, ব্যাংক কালেক্ট করবে, কালেক্টর ব্যাংক। এই জায়গায় একটা কোশ্চেন ছিল, বলেন। করব? সেটা হচ্ছে হ্যাঁ জি জি করুন। অনলাইনে পণ্য বিক্রয়, হ্যাঁ, এখানে যদি কেউ ভ্যাট রেজিস্ট্রেশন করে, সেক্ষেত্রে কি ফেসবুকে যে বিন সার্টিফিকেট দিল, তারপরে এই ভ্যাটটা কি 5% হবে নাকি 15% হিসেবেই হবে? কারণ এখন যদি কেউ ভ্যাট বিন সার্টিফিকেট না নেয়, অনলাইন ভ্যাট বিক্রয়, অনলাইনে পণ্য বিক্রয়, আপনি যখন অনলাইনে পণ্য বিক্রয় করেন, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু অবহিত করি, সেটা হলো অনলাইন পণ্য বিক্রয় বলতে যেটা বলতেছে, অনলাইন পণ্য বিক্রয় কিন্তু দুইটা শর্ত আছে। দুইটা শর্তের একটা হলো, প্রথম শর্তটা হলো আপনার কোনো বিক্রয় কেন্দ্র থাকবে না। অনলাইনে পণ্য বিক্রয় যারা করে তাদের কোনো বিক্রয় কেন্দ্র থাকবে না। দ্যাট মিনস কি, আপনি শোরুম আছে আপনার একটা, আপনি বেইলি রোডে একটা শোরুম করছেন, বা মিরপুর 10 নম্বরে একটা শোরুম করছেন, বা ধানমন্ডি একটা শোরুম আছে আপনার 27 নম্বরে। অন দ্য আদার হ্যান্ড কি, আপনি আবার ফেসবুকে অ্যাড দিতেছেন, লিঙ্কডইনে অ্যাড দিতেছেন, অনলাইনে বিভিন্ন অ্যাড দিয়ে বিক্রি করতেছেন, অনলাইনে অর্ডার নিয়ে বিক্রি করতেছেন, তখন কিন্তু আপনি অনলাইনে পণ্য বিক্রয় হতেছেন না। অনলাইনে পণ্য বিক্রয় দুইটা শর্ত, 5% ভ্যাট আর দুইটা ফিজিক্যাল 15% এ চলে যাবে। না না, ওইটা যে রেট আছে সেই রেটে যাবে। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়ী রেট, যদি আপনি ম্যানুফ্যাকচারার হন তাহলে আপনার ম্যানুফ্যাকচারিং রেট যাবে। তখন কিন্তু প্রেসক্রাইব যে রেট প্রযোজ্য আপনার জন্য সেই রেটে। বাট তখন কিন্তু আপনি অনলাইনে পণ্য বিক্রয় ব্যবসায়ী না। অনলাইনে পণ্য বিক্রয় ব্যবসায়ী দুইটা শর্ত, ফার্স্ট হলো 5% ভ্যাট, অনলাইনে পণ্য বিক্রয়ের ভ্যাট হলো 5%। কতটুকুর উপরে? প্রথম শর্ত হলো আপনার কোনো বিক্রয় কেন্দ্র থাকবে না, শোরুম থাকবে না। সেকেন্ড শর্ত হলো আপনি যেটা ভ্যালু অ্যাড করতেছেন, আপনি একটা প্রোডাক্ট কিনলেন 100 টাকায়, ওটা বিক্রি করলেন 120 টাকায়, 110 টাকায়, আপনি দিবেন আপনার 10 টাকা যে ভ্যালু অ্যাড, যে বাড়তি যেটা পণ্য পৌঁছানো দেওয়ার জন্য বা কমিশন যেটা 10 টাকা, এই 10 টাকার উপরে ভ্যাট 5%। ওই 10 টাকার উপরে 5%? ওইখানে শর্তটা হলো কি 5%, হ্যাঁ 10 টাকার উপরে 5%। কিন্তু একটা শর্ত হলো যে আপনি ওই পণ্যটাতে 100 টাকায় কিনে নিয়ে আসছেন, সেটা যদি ভ্যাট যোগ্য হয়, তাহলে ওই 100 টাকার উপরে যে প্রযোজ্য হারে যে ভ্যাট পরিশোধ হয়ে আসছে, সেই ডকুমেন্টসটা, সেই কাগজটা আপনার কাছে থাকতে হবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা একদম ভাই, আমার একটু অ্যাড করি। ফেসবুকে অনেকে এখন নিজেই আসলে নিজের পেজের যে অ্যাড অ্যাকাউন্টটা নিজে ম্যানেজ করে এবং নিজে স্পন্সর পোস্ট গুলো দেয়।
এবং এই যে ফেসবুকের এই নতুন যে ব্যাপারটা, ব্যাংকের যে এখন বিল সার্টিফিকেট থাকলে একটা এবং বিল সার্টিফিকেট না থাকলে এটা, এটা নিয়ে আসলে অনেকে এখন একটু সমস্যায় পড়ে, মানে এই নতুন এই নিয়মটার পরে অনেকেই সমস্যায় পড়তেছে। আমার মনে হয় এটা একটু, আরো কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারটাতে? কারণ আমার ধারণা এটা নিয়েই সবার একটু প্রবলেম ফেস ভাইয়া হ্যালো জি ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছি। এই যে ব্যাংক তো 15% কেটে রাখবে, ফেসবুক এই ক্ষেত্রে কত পার্সেন্ট কাটবে আমার থেকে আমি যখন বুস্ট আপনার করি? যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে কি, আপনার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে সে, আমি ধরলাম যে আপনার রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন থাকলে ফেসবুক আপনার কাছে ধরলাম যে 100 টাকা বিল করবে। জি। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে ফেসবুক আপনাকে বিলই করবে 115 টাকা। ও ও ফেসবুকও এরপরে আপনি 15% যখন চার্জ করবে? ব্যাংকে টাকা বলবেন যে ফেসবুককে পাঠাইতে যাবেন ব্যাংকের থেকে, তখন এই জায়গায় যে ভ্যাট কালেকশনের দায়িত্ব, এই কালেকশনের দায়িত্বটা হলো ব্যাংকের। যখন আমরা টাকা রেমিট করি বাংলাদেশ থেকে, যখন বাইরে টাকা পাঠাই, কোনো টাকা পরিশোধ করি, তখন ব্যাংকের দায়িত্ব হলো টাকাটা কেটে রাখা, ভ্যাটটা কালেক্ট করা। ব্যাংক তখন কি করবে আপনার কাছ থেকে, যদি আপনার রেজিস্ট্রেশন থাকে তাহলে কি ফেসবুক কিন্তু আপনাকে বিল করছে 100 টাকা, 100 টাকার উপরে প্রযোজ্য হারে ভ্যাট, দ্যাট মিনস 15 টাকা ভ্যাট ব্যাংক এটা কালেক্ট করবে। আর যদি আপনার বিলই থাকে 115 টাকা, আপনি বললেন যে আমাকে 115 টাকা আমার বাইরে পাঠাও, তখন কি ওর উপরে 15% ভ্যাট আবার ব্যাংক কালেকশন করবে আপনার কাছ থেকে। বুঝা গেছে? আচ্ছা, এটা এটা নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই এই ব্যাপারটা নেই, স্পেশালি ফেসবুকে এটা কেমন? আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে আমি রিসেন্টলি একটা বুঝতে গেছিলাম, তো ওখানে আসলে ভ্যাটের টপিকটা আসছে আর কি বুঝতে যাওয়ার সময়, তো ওইটাকে স্কিপ করা যায় চাইলে, ওখানে একটা ভ্যাট বা ট্যাক্সের নাম্বারটা দেওয়া যায় কি। জেনারেলি আমাদের যেহেতু কিছু না, আমি স্কিপ করে গেছিলাম, তো দেখা যাচ্ছে $5 যদি বুস্ট করি, ওখানে নিচে আলাদা একটা অ্যামাউন্ট অ্যাড হয়ে যায়, টোটাল দেখা এত টাকা আমার থেকে কেটে নেবে ফেসবুক। ব্যাপারটা আসলে বুঝতে পারিনি নাই তখন। বুঝিনি জিনিসটা, আমার একটু বলবেন? না, আমরা যদি এখন ফেসবুকে যদি বুস্ট করতে চাই না, তখন আমাদের ওই ভ্যাট নাম্বারটা চাই, চাইলে এটাকে স্কিপও করা যায়, চাইলে নাম্বারটা দেওয়া যায়। যেহেতু আমাদের কাছে কোনো নাম্বার নাই, আমরা নর্মালি আমি স্কিপ করে গেছি, তো দেখা যাচ্ছে আমি $5 বাজেট করছি, ওই $5 সাথে আরো কিছু টাকা ওরা অ্যাড করে দেখাচ্ছে কি এত টাকা আমার স্পেন্ড হবে। না, স্কিপ করলে ওইখানে যে অ্যাড রেট যেটা, সেটা কি বিল আসে না বাড়তি বিল টাকা আসে? বাড়তি আসে, বাড়তি আসে। হ্যাঁ হ্যাঁ, বাড়তি হ্যাঁ, আসে। আমি তো ওইটা বললাম যে আপনি স্কিপ করে গেছেন, মানে হলো যে সে যখন দেখছে যে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার নাই, দ্যাট মিনস সে প্রযোজ্য ভ্যাট যেটা 15% করে কিন্তু আপনার কাছে ইনভয়েস করলো সে। জি, ওই ক্ষেত্রে ওই জায়গাতে যদি আমি যদি কোনো একটা ভ্যাট নাম্বার দিই, তাহলে সেক্ষেত্রে কি ওই 15% আর কাটবে না ফেসবুক। সেকেন্ড হলো যে আপনি কোনো একটা ভ্যাট নাম্বার দিবেন না, আপনি, এটা তো একটা রেজিস্ট্রেশন নাম্বার তো ইউনিক নাম্বার, আপনি আর একজনেরটা দিয়ে তো এটা চালানো ওয়াইজ না, এটা তো আইন ভঙ্গ করবে। জি, বুঝতে পারছেন? আপনি কথার কথা আপনার রেজিস্ট্রেশন নাই, তো আপনি যখন দেখলেন যে স্কিপ করে গেলে আমাকে, যেটা $4 জায়গায় আপনার $4.5 দিতে হচ্ছে, 4.6। হ্যাঁ, $4.6 আপনার কাছে ইনভয়েস আসলে, তখন চিন্তা করলেন যে কি আমি তাহলে তো এই যে 0.6 সেন্ট আমাকে দেওয়া লাগতো না, আমি যদি একটা নাম্বার দিতাম, তা কি হলো, আপনার ফ্রেন্ড বললেন তোর তো নাম্বার আছে না, বা সে বললেন দোস্ত আমার নাম্বারটা তুই দিয়ে দে। জি, সেটা তো, আপনি তো নাম্বারটা ওর, নাম্বারটা তো আপনার না, বিজনেসটা তো আপনার, পেজটা আপনার। জি, এবং মাঝে করে যেটা হয়েছে সেটা কিন্তু এনবিআর ইয়া করছে, যে এই যে ফেসবুকে যে অ্যাড গুলো আসে, যে পেজ গুলো আছে, তারা কিন্তু এগুলো আস্তে আস্তে আপনাকে নোটিশ করতেছে। যেরকম কিছুদিন আগে আপনারা অনেকে হয়তো করছিলেন, বা আমার কাছে কিন্তু অনেকে ফোন আসছিল, যেটা হলো যে তাদের ভ্যাট অফিস থেকে ফোন দিয়ে তাদের বলতেছে যে আপনার তো কি ট্রেড লাইসেন্স আছে, আপনি তো রেজিস্ট্রেশন নেননি, আপনি রেজিস্ট্রেশন নেন, ঠিক আছে, ভ্যাট দেন, এগুলো আছে। আপনার যে রেজিস্ট্রেশন নাই, এটা ভ্যাট অফিস জানলো কি করে? জানলো এটা যে, আচ্ছা আমি এখানে যে নাম্বারটা দিব, মানে এখানে আমি ফেসবুক বুঝ দেওয়ার সময় যে ধরুন আমি $100 বুঝ করতেছি, তাহলে আমার $115 কেটে নিচ্ছে। তো আমি যে এখানে ধরেন যে ব্যাট নাম্বারটা দিচ্ছি, এটা কি আমাদের গভর্নমেন্ট কি জানতেছে সরাসরি, বা কোনো মতো এটা কিভাবে বুঝতেছে? আপনি যখন পেমেন্ট করতেছেন তখন তো থ্রু ব্যাংক চ্যানেল হয়ে যাইতেছে, ব্যাংক চ্যানেল না হয়তো টাকা যাইতেছে না ফেসবুকের কাছে, গুগলের কাছে, লিঙ্কডিনের কাছে, কারো কাছে ফেসবুক ইয়ে না হয়ে কিন্তু যাইতেছে না, ব্যাংক না হয়ে কিন্তু যাইতেছে না। সো ব্যাংকের কাছ থেকে তো তারা ইনফরমেশন গুলো পাইতেছে যে কত ডলার বাংলাদেশ ব্যাংক গুলো যে টাকা বিদেশে পাঠায়, ফরেন কারেন্সি যেগুলো রেমিট করে, সেগুলো ইনফরমেশন প্রতি মাস শেষে তাদেরকে আবার বাংলাদেশ ব্যাংকে পাঠাইছে।
যে এত ডলার আমরা বাইরে পেমেন্ট করছি, কি বাবদ পেমেন্ট করছি ডিটেলস দেওয়া লাগে। তাহলে তোমার যারা ফেসবুক গত মাসে দুটো নিউজ হয়েছিল আপনারা দেখছিলেন কিনা? গত মাসে দুটো নিউজ হয়েছিল আপনারা দেখছেন কিনা যে ফেসবুক এত টাকা ভ্যাট দিছে, গুগল এত টাকা ভ্যাট দিছে। এই ভ্যাট গুলো কোথেকে দিছে? যারা নাম্বার দেয়নি, ওই রকম স্ক্রিপ্ট করে গেছে, তাদের টাকাটাই তারা বলছে যে এত টাকা আমরা দিছি। আর যারা নাম্বার দিছিল তাদের টাকা কিন্তু ওই যে ব্যাংকের থেকে আসছে। আচ্ছা, থার্ড গেল। এরপরে আসতে দেখেন টেবিলটা আমরা কি পড়ছিলাম, টেবিল 3 এ ছিল আমাদের ব্যবসায়ী যারা জেলা শহরে বা সিটি কর্পোরেশনে ব্যবসা করতেছে তাদেরকে নিবন্ধন নিতে হবে। সেই ব্যবসায়ী কারা? সিমেন্টের টেবিল 2 এ একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া বলেন। টেবিল 2 তে, টেবিল 2 ভাইয়া, টেবিল 3 না, টেবিল 2 তে এখানে কোচিং সেন্টার আছে, ধরেন একটা ই লার্নিং প্ল্যাটফর্ম, এটা কি আসলে ট্রেনিং সেন্টার হিসেবে নিবন্ধন করবে নাকি আইটি তে নিবন্ধন করবে ট্রেড লাইসেন্সে? আচ্ছা, এবং এটা আমি বলি ই লার্নিং, ই এডুকেশন। জি, ই লার্নিং, ই এডুকেশন এগুলো কিন্তু আমাদের এই জুনের আগে কিন্তু এই বাজেটের আগে কিন্তু এগুলো ছিল না আইটি এনেবল সার্ভিসে। রাইট। এই ই লার্নিং, ই এডুকেশনটা আমরাই মূলত, আপনাদেরও কিছু দাবি ছিল এবং সেকেন্ড সেক্রেটারির সাথে যখন আমরা বাজেট প্রপোজালে বসছিলাম তখন বাজেট প্রপোজালের আগে ওনার সাথে কথা হইতেছিল। কারণ আমার একটা ক্লায়েন্ট আছে যারা এই জিনিসটা করতেছে, যে আপনারা এখন যেটা করতেছেন যে বাইরের অ্যাপস নিয়ে এসে বাংলাদেশে, অ্যাপসটা কিন্তু বাইরের, কিন্তু বাংলাদেশে অ্যাপসটা আমি নিয়ে আসতেছি এবং বাংলাদেশের যারা অ্যাপসটা ওই অ্যাপসটাতে ঢুকে লেখাপড়া করবে তাদের কিন্তু কি ওইখানে যে পেমেন্টটা যাবে ওই পেমেন্টের একটা অংশ কিন্তু তারা আবার আমাকে, ওই যাদের অ্যাপস তারা কিন্তু একটা অংশ আমাকে পেমেন্ট করবে। বাংলাদেশের সেই এটা আমার রয়্যালিটিটা আমার কিনে নেওয়া। তো এইটা যখন ওনারা আমার বললো যে আমরা তো এই ধরনের একটা করতে চাইতেছি, এটার ভ্যাটের বিধান কি হবে, তো এই ধরনের কোনো কিছু আইনে বলা ছিল না। বাজেটের আগে আমি যে সেকেন্ড সেক্রেটারির সাথে বসছিলাম ইন্ডিয়ারে, ওনারা বললাম যে দেখেন এখন তো কোভিড এর কারণে তো অনেক কিছু এখন অনলাইনে হইতেছে, তো আমরা এই জিনিসগুলো যদি এনকারেজ না করি, এইগুলোর উপরে যদি 15% আমরা ভ্যাট বসাই, তাহলে কিন্তু এটা আসলে আমাদের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে যাবে। কারণ এই সার্ভিস গুলো বা আমরা এখন যেভাবে অনলাইনে, আগে তো আমরা কোভিড এর আগে তো কখনো চিন্তা করিনি যে আমরা জুমে গুগল মিটে বসে মিটিং করব, ঘন্টার পর ঘন্টা ক্লাস করব, তাই না? জি। এইগুলোর উপরে যদি আমরা 15% হারে ভ্যাট বসাই, তো এইখানে আসলে যারা শিখতেছে তাদের জন্য আরো খরচটা বেড়ে যাবে। আমরা বলছিলাম যে এটাতে আসলে যেহেতু শিক্ষা হলো আমাদের মৌলিক একটা অধিকার, তো এই শিক্ষা মধ্যে নিয়ে এসে এটাকে ভ্যাট শূন্য করা যায় কিনা, জিরো অব্যাহতি দেওয়া যায় কিনা। আচ্ছা, ওনারা তখন বললো যে ঠিক আছে আপনারা একটা প্রপোজাল দেন, ডিটেলস কি ধরনের সার্ভিস লিখে প্রপোজালটা দেন। তো আমি কয়েকদিন ধরে কষ্ট করে এটার একটা কাটাকাটি করে প্রপোজাল আকারে ওনাদের দিয়েছিলাম। তো যাক, শেষে ওনারা এসে এটা অব্যাহতি দেয়নি, যে শিক্ষার মধ্যে নিয়ে এসে একেবারে শিক্ষার মধ্যে নিয়ে এসে শিক্ষা বললো, বাট একেবারে শিক্ষার মধ্যে নিয়ে এসে অব্যাহতি দিল না। ওনারা বললো যে ঠিক আছে এটা আইটি এনেবল সার্ভিসের মধ্যে দিয়ে দিলাম আমরা। তো তাও তো কিছুটা কমছে। আইটি এনেবল সার্ভিস দেওয়ার কারণে ভ্যাটটা 15% থেকে 5% আসছে। সেকেন্ড হলো এটা ট্যাক্সটা অব্যাহতি হয়ে গেছে, ট্যাক্স দেওয়া। সেই ক্ষেত্রে যদি কোনো ই লার্নিং প্ল্যাটফর্ম, ই লার্নিং, ই এডুকেশন, ই লার্নিং যদি ই এডুকেশন যদি আসতে চায়, সেক্ষেত্রে তারা ট্রেড লাইসেন্সটা কিসে করবে? আগে তো ট্রেনিং আইটি এনেবল সার্ভিস, আইটি এনেবল সার্ভিস, আইটি এনেবল সার্ভিস। ওকে, আইটি এনেবল সার্ভিস। আর আপনি যেটা বলতেছেন কোচিং সেন্টার, ভ্যাটে কিন্তু যে সেবাগুলোর কথা বলা আছে, আপনি উপরে টেবিল 3 এ যেগুলো দেখলেন, এখানে যে সেবাগুলোর কথা বলা আছে, প্রত্যেকটা সেবার কিন্তু এনবিআর থেকে একটা একটা করে আবার ডেফিনেশন দেওয়া আছে যে কোন সেবাগুলো এটা কি সেবা। না, আমি দেখলাম যে ওখানে ট্রেনিং সেন্টার নাই, কোচিং সেন্টার আছে। এখন ধরেন কর্পোরেট লাইফে কিন্তু প্রচুর ট্রেনিং সেন্টার আছে যারা ফিজিক্যালিও ট্রেনিং দেয় এবং এখন ভার্চুয়ালি আসছে করোনার কারণে। এই জায়গাটা কি ট্রেনিং সেন্টার? যেটা ট্রেনিং সেন্টার বাংলাদেশের ট্রেনিং সেন্টারে কোনো ডিফাইন করা হয়নি। কোচিং সেন্টার আলাদা, ট্রেনিং সেন্টারটা আলাদা। ট্রেনিং এর উপরে কিন্তু 15% হারে ভ্যাট, 15% হারে, মানে ট্রেনিং এর উপরে এখানেও কিন্তু
এখানে কিন্তু কোথাও স্পেসিফাইড করা নাই, তার মানে এটা জেনারেল 15% চলে গেছে। হ্যাঁ ট্রেনিং হ্যাঁ সেন্টার এটা 50% যাবে। ট্রেনিং সেন্টার আপনি যদি বলেন যে ট্রেনিং সেন্টার, তাহলে কিন্তু আপনাকে আদার্সে চলে যাবে এবং 15% ভ্যাট দিতে হবে, অন্যান্য বিবিধ সেবা। আচ্ছা লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ধরেন ট্রেনিং সেন্টার হিসেবে ট্রেড লাইসেন্স করা, এখন যদি ই লার্নিং প্ল্যাটফর্মে যদি কেউ শিফট করতে চায়, সেক্ষেত্রে কি ট্রেড লাইসেন্সটা ক্যাটাগরি চেঞ্জ করবে? আপনার জন্য সুবিধা, ক্যাটাগরিটা চেঞ্জ করলে আপনি ট্রেনিং সেন্টার হিসেবে করছেন, যদি আপনি ওইটা আইটেনেবল সার্ভিস হিসেবে নিয়ে এসে বলেন যে ই লার্নিং, তাহলে দুটো লাভ হবে আপনার। সেটা হলো একটা হলো ভ্যাট 15% জায়গায় আপনি যতটুকু ই লার্নিং বলবেন, ই লার্নিং এর 15% জায়গায় 5% ভ্যাট দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি আবার ট্যাক্সে যতটা ই লার্নিং থেকে ইনকাম বলবেন, সেখানে কিন্তু ট্যাক্সে আবার এক্সাম্পশন পেয়ে যাবেন, ট্যাক্সে আপনার দেওয়া লাগবে না। ওকে থ্যাংক ইউ। বাট আপনি যদি এটা না করে সার্ভিস দিয়ে গেলেন, বাট আপনার ডকুমেন্টেশন নাই, তাহলে কিন্তু আপনি গভর্নমেন্টের কাছে প্রুভ করতে পারবেন না ওকে যে আপনি ই লার্নিং দিচ্ছেন। সো ওইখান থেকে কিন্তু তখন আপনি ভ্যাট 15% জায়গায় 5% আসতে পারবেন না, এবং এন্ড অফ দ্য ইয়ার আপনি যদি ওখানে তখন ট্যাক্স এক্সাম্পশন চান, সেটাও কিন্তু আপনি পারবেন না। ওকে থ্যাংক ইউ। একটা উদাহরণ, যেটা গত মাসের দিকে আমার কাছে একটা কেস আসলো, যে তাদের কোম্পানি ওনারা আইটেনেবল সার্ভিস দেয়, সফটওয়্যার ডেভেলপ করে, বাট ওনাদের ট্রেড লাইসেন্সে আইটেনেবল কোনো কিছু বলা নাই, ওনাদের বেসিসে মেম্বারশিপ নাই, ওনাদের ভ্যাট রেজিস্ট্রেশন এই ধরনের কোনো কিছু বলা নাই যে ওনারা আইটেনেবল সার্ভিস দেয়, বা রেজিস্ট্রেশন বলেনি ওনারা আইটেনেবল সার্ভিস। তো অন দ্য আদার হ্যান্ড ওনারা আমার বলতেছে যে ভাই আমরা তো ট্যাক্সের রিটার্ন দিছিলাম, তো ট্যাক্স অফিস এটা মানেনি, আমাদের লয়ার এটা বলছে যে ট্যাক্স অফিস মানেনি। তো ওনারা আমার কাছে ডকুমেন্ট নিয়ে আসছে, ভাই এখন তো ট্যাক্স দাবি করতেছে ট্যাক্স অফিস। আমি বললাম যে ঠিক আছে, আপনার ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন বা এই জিনিসগুলো নিয়ে আসেন। ওনারা যখন নিয়ে আসলাম, বললাম যে ঠিক আছে, এটা গভর্নমেন্ট যেটা দাবি করছে, গভর্নমেন্টের দাবিটা সঠিক আছে। আপনি বলতেছেন, মুখে বলতেছেন যে আমি সার্ভিস দিছি, বাট আপনার কোনো ডকুমেন্টেশন তো সেটা নাই। আপনি যে সার্ভিসটা দিলেন, আপনার তো ডকুমেন্টস থাকতে হবে, আপনি মুখে বললে তো হবে না। তো যদি আপনার এরকম ডকুমেন্টেশন ঠিক না থাকে, তাহলে তো আপনি আপনার সুবিধাটা নিতে পারবেন না। কারণ আইনে যখন আপনি যাবেন, তখন তো কি আইন তো আর আপনার মুখের কথা শুনবে না, শুনবে? আইন তো যাবে ডকুমেন্টস। ঠিক আছে, তো 3 নম্বর টেবিলে আমরা যাই। 3 নম্বর টেবিলে বলতেছে যে এই 3 নম্বর টেবিলে বললো এই ব্যবসাগুলো যারা করবে তাদেরকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, আপনার টার্ন ওভার যাই হোক না কেন। তারা কি? সেটা হলো সিমেন্ট বিক্রেতা, সিমেন্টের যে ব্যবসা করবে, দ্যাট মিনস উৎপাদক না, কিন্তু সিমেন্ট আপনি খোলা বাজারে ব্যবসা করতেছেন। আপনি আগে সিমেন্ট, শাহ সিমেন্ট, ফ্রেশ সিমেন্টের কাছ থেকে সিমেন্ট নিয়ে কি করতেছেন? বিক্রি করতেছেন। আপনার একটা দোকান আছে, আপনি দিনে 200 বস্তা সিমেন্ট বিক্রি করেন, তাহলে কি বলতেছে? আপনাকে রেজিস্ট্রেশন দিতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট দিতে হবে। সকল প্রকার সিরামিক এবং পর্সেলিনের পণ্য, যারা সিরামিকের দোকান আছে, তাদেরকে বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। জিপি শিট, জিআই শিট, এমএস প্রোডাক্ট, স্যানিটারি ওয়্যার, অ্যালুমিনিয়াম ফিটিংস, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর সহ সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী, এরা যারা করে, এদেরকে কি সিটি কর্পোরেশন অথবা জেলা শহরে যদি আপনার ব্যবসা হয়, তাহলে বাধ্যতামূলক আপনাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, টার্নওভারের কোনো বিষয় নেই। এরপরে বললো দেখেন আরো দুইটা জিনিস আছে, সুপার শপের একটা ডেফিনেশন দিছে আর শপিং মলের একটা ডেফিনেশন দিছে। এদেরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখন দেখেন, আমরা যে মাঝে মাঝে গত কিছুদিন আগেও আমরা দেখলাম যে ভ্যাটের গোয়েন্দা বিভিন্ন মার্কেটে অভিযান চালালো এবং ব্যবসায়ীরা বলতেছে যে আমাদের তো ছোট ছোট দোকান, ছোট ছোট ব্যবসা, আমরা কেন রেজিস্ট্রেশন নিব? আমাদের তো ব্যবসা হয় বছরে 50,000, মাসে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা, আমাদের কেন রেজিস্ট্রেশন নিতে হবে? তাহলে এখন জিনিসটা কি আপনাদের কাছে ক্লিয়ার যে তাদের কেন রেজিস্ট্রেশন নিতে হবে? কেন গভর্নমেন্ট তাদেরকে বলতেছে তোমরা রেজিস্ট্রেশন নাও, এবং গভর্নমেন্ট কি করছে? ওখানে যে ফোর্স রেজিস্ট্রেশন দিছে। এখানে একটা জিজ্ঞেস করার ছিল, ধরুন আপনার স্যানিটারি ওয়্যারের সাথে ও ধরেন সিমেন্টও সেল করতেছে, একই দোকানে দুইটা প্রোডাক্ট সেল করতেছে,
সেক্ষেত্রে ওকে একটু VAT বলেন, মানে শুনতে পাই না, একটু জোরে বলবেন, লাউডলি বলেন। আমি যদি একটা স্যানিটারি ওয়্যার ধরেন একটা দোকানে আছে আর কি, ওখানে সে সিমেন্টও সেল করতেছে, ধরেন এখানে দ্বিতীয় দুইটা প্রোডাক্ট মানে দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট একটা দোকানে সেল করতেছে, ধরেন দুইটা, হ্যাঁ করতে পারে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নিতে হবে। সেক্ষেত্রে এখানে বলছি যে এই ধরনের যদি কোনো কিছু হয় তা সে তো দুইটাই করতেছে, সিমেন্টও আছে স্যানিটারি ওয়্যারও আছে। জি, দুইটা একজন যদি দুই ডিলার রকম কি, হয় ব্যাটার ধরেন যে একজন পরিমাণটা। ডিলার আছে যে সিমেন্টেরও ডিলারশিপ নিয়ে রাখছে, এমএস প্রোডাক্টও একজন ডিলার আছে, সে সিমেন্ট বিক্রি করে, তার দোকানে যেয়ে দেখবেন আপনার শাহ সিমেন্ট আছে, আকেশ সিমেন্ট আছে, ফ্রেশ সিমেন্ট আছে, বেঙ্গল সিমেন্ট আছে, স্ক্যান সিমেন্ট আছে। সে আবার কি করতেছে, বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম এর রড বিক্রি করতেছে, রড বিক্রি করতেছে। তাই না? সে দেখবেন আবার ওই যে কাই অ্যালুমিনিয়ামের ওই চ্যানেল বিক্রি করতেছে। তো তাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন নিতে হবে। সে তাকে বলছে কি যে তুমি যদি যে কোনো একটা করো, সিমেন্ট বিক্রি করো, অথবা কি জিপিজিআই শিট বিক্রি করো, অথবা এমএস করো, স্যানিটারি ওয়্যার করো, অ্যালুমিনিয়াম করো, যে কোনো একটা নিলে করতে হবে। সে তো 3-4টা করতেছে, তার তো মাস্ট বি রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। সে তো এমনি রেজিস্ট্রেশন টোটাল করে কি সে 15% দিচ্ছে, নাকি এগুলো যদি মানে ডিফারেন্ট যদি ব্যবসায়ী পর্যায়ে হলো আপনার 5% ভ্যাট। আচ্ছা, তবে সে যদি চায়, তার ব্যবসায় যদি প্রফিটেবল হয় যে সে 50% প্র্যাকটিস করবে, সে করতে পারে। আপনার গভর্নমেন্ট, আমি প্রথমে কিন্তু বলছিলাম যে ভ্যাটের জেনারেল রেট হলো 15%, কিন্তু সরকার পণ্য বা সেবার ব্যবহার কোন শ্রেণীর মানুষ এটা বেশি ব্যবহার করে তাদের কথা চিন্তা করে সরকার ভ্যাট হারটা কমায়। তো সেখানে যদি কেউ চিন্তা করে যে না আমি এটা 15% করলে আমার লাভ, আমি আমার কাস্টমারদের কাছে আরো 5% করে যদি আমি বিক্রি করি, সেখানে যে প্রাইস হবে আমি যদি 15% বিক্রি করি তাহলে আরো কম প্রাইসে আমি দিতে পারবো, সে 15% প্র্যাকটিস করতে পারে। এটা কিভাবে 15% হলে তো এটা আরো বেশি দেওয়ার কথা। আচ্ছা 15% হলে বেশি যাওয়ার কথা, কিন্তু 15% হলে আমাদের হিসেব হলো যে কিছু কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে 15% দিলে প্রোডাক্টের দাম আরো কম হয়। একটা উদাহরণ দিই, সেটা হলো যে এই জায়গাতে যাই, একটু এখানে দেখাবো, এখানে দেখাই। ধরেন যে একজন সিমেন্ট উৎপাদক, সে কি করতেছে, ক্লিংকার উৎপাদন করলো, বিক্রয় মূল্য 10,000 টাকা, উৎপাদ কর মানে হলো পদেয় কর, ভ্যাট যেটা কত দিতে হবে 15% হারে 1500 টাকা দিতে হবে। তার বিক্রয় মূল্য হলো কত, টোটাল মূল্য হলো 11,500 টাকা, তার মূল্য সংযোজন আছে 10,000 টাকা। মানে কি, সে যখন আমদানি করছিল তখনই তার যে মূল্যটা ধরা হয়েছে সেটা হলো 10,000 টাকা। সে গভর্নমেন্টকে দিল কত, 1,500 টাকা। সিমেন্ট প্রস্তুতকারী কি করলো, এটা বিক্রয় করলো 13,000 টাকা, সেখানে ভ্যাট কত 1,950 টাকা, সে বিক্রি করতেছে কত 14,950 টাকা। তার মূল্য সংযোজন কি, ক্লিংকার সিমেন্ট উৎপাদনকারী কি ক্লিংকার উৎপাদনকারীর কাছ থেকে সিমেন্ট কিনছিল, তখন কত দিয়ে কিনছিল 10,000 টাকায়, পরে সে বিক্রি করলো কত 13,000 টাকায়। তার মানে কি, তার মূল্য সংযোজন কত হলো, বাড়তি সে এডিশন করলো কত 3,000 টাকা। 3,000 টাকা। সে যখন ওই সিমেন্টটা কিনছিল তখন ভ্যাট দিয়ে আসছিল কত 10,000 টাকায় 1,500 টাকা, 15%। সে এখন দিল কত দেখেন 1,950 টাকা। কিন্তু এখানে এসে সে কি বলতেছে যে আগে 1,500 টাকায় যে 1,500 টাকা দিয়ে আসছিল, কিন্তু সে কি করে এই 1,500 টাকা সে ফেরত পায়, অ্যাডজাস্টমেন্ট নাই, নিয়ে বাকি কি করে কোষাগারে জমাকৃত, সে কোষাগারে জমা করতেছে কত 450 টাকা। সে কিন্তু কোষাগারে 1,950 টাকা কিন্তু জমা করেনি, সে কোষাগারে জমা করলো এই 1,500 বাদ দিয়ে 450। এরপরে ডিলার ওই প্রোডাক্টটা কি করলো 15,000 টাকায় বিক্রি করলো, সে 15%-এ বিক্রি করতেছে কত 2,250 টাকা ভ্যাট দিল। টোটাল বিক্রি হলো কত মূল্য, টোটাল মূল্য দাঁড়ালো ভ্যাট 17,250। সে কি করছিল, এখানে টোটাল কিনছিল কত, এই যে 13,000 টাকা কিনছিল উৎপাদকের কাছ থেকে, সে তার এডিশন ছিল কত 2,000 টাকা, তার টোটাল ভ্যাট আসলো কত 1,950 টাকা। কিন্তু সে কি করলো, গভর্নমেন্টকে জমা দিল কত 300 টাকা। 1,950 টাকায় 300 টাকা কেন দিল, সে যখন কিনছিল পণ্যটা তখন সে কত দিয়ে আসছিল, সরি এই যে 2,250 টাকা তো জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সে দিল কত
300 টাকা, কারণ এই যে 1950 টাকা সে যখন কিনছিল তখন ওখানে গভর্নমেন্টকে ভ্যাট দিয়ে আসছিল, সেটা কি করলো, সে সেখানে সমন্বয় নিল, সেটা মাইনাস করে 300 টাকা দিল, গভর্নমেন্ট কত পেল, 2250 টাকা পেল, কিন্তু কয়টা স্টেজে, 3টা স্টেজে পেল। এখন আসি, যদি আমরা এটা 5% হারে বিক্রি করতাম তাহলে কি হতো? 15% হারে বিক্রি করলে এই যে টাকাটা 1500 টাকা, তারপরে কি 1950 টাকা যে গভর্নমেন্টের কাছ থেকে ফেরত নিলে অ্যাডজাস্টমেন্ট পেল, সেটা কিন্তু 5% হারে বিক্রি করলে এই অ্যাডজাস্টমেন্টের সুযোগটা নাই। দ্যাট মিনস কি, এখানে এসে কি সে পণ্যটা কি কিনছিল কত, 11,500 টাকা দিয়ে, বাট সে কি বললো যে আমি প্রোডাক্টটা কিনছি 10,000 টাকায়। কারণ কি, সে এই 1,500 টাকা কি করছে, পরবর্তীতে গভর্নমেন্টের কাছ থেকে অ্যাডজাস্টমেন্ট নিছে। তখন এই অ্যাডজাস্টমেন্ট নেওয়ার সুযোগ না থাকলে কি হতো, তার প্রোডাক্টটা কিনা হতো কত, এখানে চলে আসতো 11,500। সো 11,500-র সাথে সে যদি এখন চিন্তা করে যে আমি 3,000 টাকা এডিশন করব, আমি আরো 3,000 টাকা আমার খরচ আছে, প্রফিট আছে, 3,000 টাকা যোগ হবে, তাহলে সেটার পারচেজ ভ্যালু কি, এই যে বিক্রয় মূল্য, সে কি এডিশন করলো 3,000 টাকা বলে কি তার মূল্য হলো, বিক্রয় মূল্য 13,000 টাকা হলো, তাহলে কি এখানে কিন্তু 13,000 টাকা থাকতো না, কত হতো, এই 11,500-র সাথে 3,000 যোগ হতো, হয়ে কত, 14,500। এই 14,500-র উপরে কি হতো, 5% যোগ হতো, এবং 14,500-র উপরে যখন 5% যোগ হতো তখন নিশ্চয়ই এই টাকাটা কি 450 থাকতো না। আমরা 14,000 ধরি, 5-14 কত, 70, দ্যাট মিনস কত, 700 টাকা তাকে কি করতে হতো এখন, সে যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট পেতো না, সে এখানে জমা করলো কত, ক্যাশ জমা করলো 450 টাকা, বাট তখন তাকে কি করতে হতো, 700 টাকা ক্যাশ জমা করতে হতো। বুঝতে পারছেন জিনিসটা, যে কেন প্রোডাক্টের মূল্য 15% গেলে প্রোডাক্টের মূল্য আরো কম থাকে। আমরা মনে করি যে 15% দিলে কি প্রোডাক্টের মূল্য বেড়ে যায়, কিন্তু 15% যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্ট প্রাইস কম রাখা যায়, কম আছে। কারণ কি তখন আপনার কিন্তু এই 1,500 টাকা কিন্তু তখন আর আপনার খরচ না, তখন কে 1,500 টাকা আপনি যেহেতু গভর্নমেন্টের কাছে জানেন যে 1,500 টাকা তো আমি ফেরত পাবো, তাহলে তো ওটা আপনার কস্টিং এ চলে আসে না, কস্টিং আসে না তো, খরচ হয় না তো, খরচ হিসেবে বিবেচনা হয় না তো। এই জন্য বলে না যে আইনের মধ্যে থাকলে কিন্তু অনেক বেনিফিট নেওয়া সম্ভব, কিন্তু যদি আইনের মধ্যে না থাকেন তাহলে কি অনেক বেনিফিট আপনি দেখা চোখে নিতে পারেন না। অনেক আছে যে আমাদের ট্যাক্স রিটার্নের মধ্যে স্যার, হ্যাঁ উপকরণ করটাকে এখানে কি ট্যাক্স রিটার্ন যেটা বলি আমরা সেটা বুঝি না, আরেকটু বলেন। উপকরণ কর এখানে যেটা দেখানো হচ্ছে এর মধ্যে, ওটা কি ট্যাক্স রিটার্ন যেটা বলি এটা আমরা? না না, ট্যাক্স রিটার্ন আলাদা, ওইটা আলাদা। এই উপকরণ করটাকে আমরা যেটা সহজ ভাষায় বলি অ্যাডজাস্টমেন্টকে আমরা বলি রেয়াত। লাস্টে যেটা আছে আপনার 1950 টাকা যেটা আছে, এটার জন্য তো আমি আমার সিমেন্ট উৎপাদন সিমেন্ট প্রস্তুত করার জিনিস আছে, তার তো আবার এই যে ট্যাক্সটা আছে সে ভ্যাট যেটা আছে ওনা থেকে তো ভ্যাটের ডকুমেন্টস দিতে হবে মনে হয়। হ্যাঁ, ডিলার যিনি আছে যখন এটা ফেরত নিবেন 50 টাকা পাইতে হয়, আপনি ফেরত নিচ্ছেন যে 1,500 টাকা 1,950 টাকা, সেটা তো যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে তো আপনার সেই ডকুমেন্টস থাকতে হবে যে সে সেটা গভর্নমেন্টকে পে করতেছে, সেই ডকুমেন্টস তো থাকতে হবে, নাহলে তো আপনি তো গভর্নমেন্টের কাছ থেকে ফেরত দিতে পারবেন না। আপনি দিচ্ছেন তা আপনাদের কোনো ডকুমেন্টস না থাকে, তো সে আমি আপনাকে টাকা ধার দিলাম, লোন দিলাম, তো ঠিক আছে আমি আপনাকে 5 লাখ টাকা লোন দিলাম, কোনো ডকুমেন্টস নাই, 2 মাস পরে যে আমি যদি বলি যে ভাই আমার টাকাটা ফেরত দেন, আপনি যদি বলেন যে ভাই আপনার টাকা আপনারা কবে দিছিলেন, আমি কি প্রুফ করতে পারবো? বাট আপনার সাথে যদি আমার একটা এগ্রিমেন্ট থাকে যে আমি আপনারা 5 লাখ টাকা বিজনেস করতে দিলাম বা ধার দিলাম, আপনি 3 মাস বা 5 মাস পরে আমার ফেরত দিবেন, তখন কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন, তখন আমি ডকুমেন্ট দেখাতে পারবো যে না আপনার তো আমি 5 লাখ টাকা লোন দিয়েছিলাম, আমার 5 লাখ টাকা ফেরত দেন। কিন্তু আমি মুখে মুখে আপনারা দিয়ে আসলাম যে ভাই নেন 5 লাখ টাকা নেন লোন, আপনি যদি 2 মাস পরে বললেন যে ভাই আপনি তো আমার কোনো টাকাই দেননি, আমি তো 5 জন লোক ডাকলে বলবে যে ভাই ও তো বলছে যে টাকা দেননি, আপনি বলতেছেন 5 লাখ টাকা দিয়েছেন, তা কিভাবে দিচ্ছেন টাকা? 5 জন লোকও তো আমার সাপোর্ট করবে না।
আমি যদি উচ্চ আইনে আওতায় যাই, আমি যদি কোর্টে যাই, পুলিশের কাছে কেস করতে যাই, সে কি আমার কেস নিবে? আদালত কি আমার মামলা নিবে? নিবে না, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। ওইরকম গভর্নমেন্টকে যে সে আমি যে টাকাটা দিলাম 1500 টাকা বা 1950 টাকা, সে যে গভর্নমেন্টকে এটা দিল তার ডকুমেন্টস থাকতে হবে। সেটাকে যে আমরা যারা সহজ ভাষায় যেটা বলি ভ্যাট চালান, সে ভ্যাট চালান থাকতে হবে যে সে গভর্নমেন্টকে পেমেন্ট করছে টাকাটা। সেই ভ্যাট চালান যদি আমার কাছে থাকে দেন আমি এটা অ্যাডজাস্টমেন্ট রেয়াত নিতে পারবো, আদারওয়াইজ পারবো না। আচ্ছা এখানে সিমেন্ট প্রস্তুতকারী যিনি ছিল, হ্যাঁ হ্যাঁ একটু উপর আসলে ভালো হয়। বলেন। মানে সিমেন্ট প্রস্তুতকারী আর ডিলারের যে প্রাইসটা ছিল ওখানে, উনি ভ্যাট দেওয়ার পর আপনার 14,950 টাকা ছিল সিমেন্টের মানে ভ্যাট অ্যাড করার পর যিনি উৎপাদনকারী। তো যিনি ডিলার ছিল উনি হচ্ছে আপনার টাকা আপনার 15,000 টাকা 1500 টাকা দিয়ে সেল করতেছিল, 15,000 টাকা সেল ওইখানে করতেছিল। যেটা দেখলাম সেটা তো উৎপাদকের কাছ থেকে ক্লিংকার যে নিয়ে আসতেছে, মানে ক্লিংকার যে উৎপাদন করতেছে তার কাছ থেকে সিমেন্ট উৎপাদনকারী নিল। ডিলারের অ্যাকচুয়াল প্রফিটের কথা জিজ্ঞেস করতেছিলাম, সেক্ষেত্রে ডিলার অ্যাকচুয়াল প্রফিট এখানে মাত্র 50 টাকা আসতেছে। না অ্যাকচুয়াল প্রফিট 50 টাকা আসবে কেন? দেখেন সবাই কিন্তু একজন বিক্রি করছে 10,000 টাকা, একজন 13,000 টাকা, একজন 15,000 টাকায় বিক্রি করছে। হ্যাঁ কিন্তু করসহ মোট বিক্রি মূল্য দেখাচ্ছে যখন আপনি সিমেন্ট প্রস্তুতকারী দেখেন করসহ যেটা বিক্রি মূল্য সেটার জন্য 14,950 টাকা, 17,250 টাকা বিক্রি করছে সে আচ্ছা কর সহ মূল্য। বাট সে যে আগে 1950 টাকা দিয়ে আসছিল, এই যে 1500 টাকা, এই 450 টাকা, সে কিন্তু সেটা এখানে ফেরত নিছে। আমি এখন তার প্রফিটে যোগ হচ্ছে। না না, এটা তো গভর্নমেন্টের টাকা, সে তো আগে দিয়ে আসছিল। সে কি করছে এই টাকাটা? তো এই যে 2250 টাকা ভ্যাট, এই 2250 টাকা কি করছে? সে তো যার কাছে বিক্রি করছে তার কাছ থেকে নিয়ে নিছে। এই 2250 টাকা তো সে নিজে পকেট থেকে দেয়নি, হ্যাঁ যার থেকে বিক্রি করছে তার থেকে নিচ্ছে, যার কাছে বিক্রি করছে তার কাছ থেকে নিয়ে নিছে। তো আপনি যখন কনজিউমার কিনতেছেন তখন আপনি কত 17,250 টাকা দিয়ে কিনছেন। এই যে 2250 টাকা, এটা তো আর এই যে বিজনেসম্যান যে ডিলার সে তো দেয়নি পকেট থেকে। যেটা প্রথমে বলছিলাম যে ব্যবসায়ীর কাছ থেকে কর আদায় করে, ব্যবসায়ী তো কর প্রদান করে না, কর আদায় করে। আমরা উপরে বলছিলাম না যে ব্যবসায়ী কর আদায় করে। এই জায়গায় দেখেন তার কাছ থেকে কি করে লেনদেন, যিনি পণ্য সরবরাহ বা সেবা প্রদান করেছেন তার কাছ থেকে মূসক আদায় করে থাকে। মূসকটা আদায় করা হয় কার কাছ থেকে? মূসক তো প্রদান করে ব্যবসায়ী না, মূসক প্রদান করে কি এই যে 2250 টাকা প্রদান করবে কে? কনজিউমার। আর এর ডিলার কি? ব্যবসায়ী। তার কাছ কি এটা আদায় করা, ঠিক আছে? আচ্ছা এরপরে যাই নিবন্ধন দেখলাম। কোথা থেকে নিবন্ধন নিতে হয়? ডিভিশন অফিস, ইংলিশে আমরা বলি ডিভিশন অফিস, বাংলা হলো বিভাগীয় অফিস। বিভাগীয় অফিসে এনবিআর এর অনলাইনে যে ওয়েবসাইটে যে vat.gov.bd তে যে একটা ফর্ম আছে 2.1 ফর্ম, এর মাধ্যমে আবেদন করতে হয়। সেই আবেদনের প্রেক্ষিতে তারা কিছু ডকুমেন্টেশন দরকার হয়। সেই ডকুমেন্টস গুলো কি? এই যে ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট, আমদানি ক্ষেত্রে আইআরসি, রপ্তানিকারকের ক্ষেত্রে ইআরসি, ব্যাংক অ্যাকাউন্ট সার্টিফিকেট, ব্যাংক সার্টিফিকেট, লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় নিবন্ধন দিলে সকল বিক্রয় কেন্দ্রের তালিকা। এটা তো বেসিক কয়েকটা জিনিস। এরপরে বিজনেসের নেচার অনুযায়ী আরো কিছু জিনিসপত্র দরকার হয়। বেসিক এই কয়েকটা জিনিস দিলে মোটামুটি রেজিস্ট্রেশনের জন্য এইগুলো দিয়ে আমরা যদি আবেদন করি, ওখানে 2.1 একটা ফর্ম আছে, ওখানে আরো ডিটেলস দিতে হয়। আপনার ওনারদের ইয়ে দিতে হয়, তালিকা দিতে হয়, কে কে তার বিন নাম্বার, টিন নাম্বার দিতে হয়, তার ডেজিগনেশন দিতে হয়। এগুলা দিয়ে আপনি আবেদন করলে বিভাগীয় দপ্তরের কাছে যায়, বিভাগীয় অফিসার যে আছে, এই যে বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করতে হয়। বিভাগীয় কর্মকর্তা তার ওনার অফিসে আরো কয়েকজন আছে, তাদেরকে কাগজপত্রগুলো, ইনফরমেশন গুলো যাচাই বাছাই করতে বলে। এই যাচাই বাছাই করার পরে তারা যদি সন্তুষ্ট হয় তাহলে বলা আছে উইথিন 3 days
3 কর্মদিবসের মধ্যে একটা রেজিস্ট্রেশন দিয়ে দিবে, যেটা আপনার মেলে আবার চলে আসবে। সেই রেজিস্ট্রেশন কাগজটাকে বলে মূসক 2.3 সার্টিফিকেটটাকে, ভ্যাট ফর্ম 2.3 বলা হয়। এটা আপনি মেলে পেয়ে যাবেন। এখানে অনেক সময় আমরা দেখি পোস্ট আসে বা অনেকে আসে যে আমি গত 20 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে আবেদন করছি, এখনো আমি আমার রেজিস্ট্রেশনটা পাইনি, কেন পাইনি, কি করতে পারি, এগুলা নিয়ে। এখানে না পাওয়ার কিছু কারণ হলো যে আসলে আমাদের অনলাইন হয়েছে, কিন্তু আমাদের এই সাইটগুলো দেখার জন্য ওই রকম জনবল আসলে গভর্নমেন্ট অফিসে নাই। আর সেকেন্ড হলো যে আমাদের ইনফরমেশন অনেক সময় অনেক গ্যাপ থাকে। তো গ্যাপ থাকলে কি হয় যে, এটা যদি ভ্যাট আইনে বলা আছে যে যদি গ্যাপ থাকে তাহলে হয় তারা আমাদেরকে রেজিস্ট্রেশনটা দিবে, অথবা আমাদেরকে মেলে আবার নোটিফাই করবে যে আপনার এখানে এই ইনফরমেশন গ্যাপ আছে, ইনফরমেশন গ্যাপের কারণে রেজিস্ট্রেশনটা দেওয়া হলো না, রিজেক্ট করা হলো, আপনি আবার সঠিক ইনফরমেশন দেন। এই হলো, এটা হলো আইনের ভাষা। তো এই আইনের ভাষা অনেক সময় ভ্যাট অফিসের পক্ষে মেনটেন করা সম্ভব হয় না। অনেক সময় ওনারা দেখে যে এখানে তথ্য নাই, তো তথ্য না থাকলে ওনারা ওইটা দেয় না, ফেলে রেখে দেয়। তো ওনারা হয়তো পারে যে এটা ঠিক আছে আমরা রিজেক্ট করে পাঠাই দিই। তো রিজেক্ট করে পাঠাইলে কি হয় যে আমরা যারা ফিল আপ করি ফর্ম, অনেক সময় দেখা যায় যে আমরা জানি না যে আসলে উনি কোন জায়গায় কোন ইনফরমেশনটা দিতে বলবো। আমরা ফেসবুকে হিউজ পোস্ট দেখি, বা আমাদের ইনবক্সে অনেক পোস্ট আসে, মেসেজ আসে যে ভাই এই যে আমার এই ইনফরমেশনটা, এই মেসেজটা দিতেছে, এখানে কি করব। সো ওনারাও করে কি যে এইগুলো যদি আবার ফিরতি মেইলে পাঠায় দেয়, তাহলে হয়তো যে করতেছে সে অনেক সময় জানে না যে আমাকে আবার পরবর্তী কি করতে হবে, কোন জায়গাতে যে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, বা কোন ইনফরমেশনটা কোন জায়গায় দিতে হবে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওনারা এটা না করে রেখে দেয় যে ঠিক আছে দেখি করদাতা আসে কিনা। তো করদাতা যদি যায় তখন দেখে ওনাদের এই আইডি, এটা নাম্বার থাকে, সাবমিশন নাম্বার থাকে, এই নাম্বারটা দিলে বলে যে ভাই আপনার তো এই জায়গাতে ইনফরমেশনটা গ্যাপ আছে, বা আপনি এই ডকুমেন্টস গুলো দেননি, তো এই ডকুমেন্টসটা দেন, আমরা এটা করে দিতেছি। কোথায় কোথায় ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, যেটা আমরা বিআইন বলতেছি, সেই বিনগুলো কোথায় কোথায় ব্যবহার করতে হয়? আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ভূমি ভবন রেজিস্ট্রেশন করতে গেলে ব্যবহার করতে হয়, রপ্তানি সনদ নিতে গেলে ব্যবহার করতে হয়, কোনো উচ্চ কর্তনকারী সত্তার কাছে সরবরাহ করতে গেলে ব্যবহার করতে হয়, কোনো টেন্ডারে যদি আপনি অংশগ্রহণ করতে চান তখন আপনার এই বিআইন সার্টিফিকেট লাগে, কোনো সংস্থায় তালিকাভুক্ত হতে গেলে, বন্ড লাইসেন্স পেতে গেলে, তারপরে এখন ব্যাংক ঋণ দিতে গেলে আপনার এটা লাগবে। আপনি যখন কোম্পানির নামে ব্যাংক ঋণ দিতে যাবেন তখন আপনার বিআইন চাবে, অথবা বোর্ড, এই বোর্ড হলো রাজস্ব বোর্ড, যে রাজস্ব বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে, যদি রাজস্ব বোর্ড এছাড়া অন্য কোনো জায়গাতে আরো নির্ধারণ করে যে না এইগুলো নিতে গেলেও, এই কাজ করতে গেলে তাদের বিআইন লাগবে, সেক্ষেত্রে বিন দরকার হয়। তো বেসিক্যালি আমাদের যেটা লাগে সেটা হলো জেনারেল যেটা লাগে, যারা আমদানি করবেন, ইম্পোর্ট করবেন, তাদেরকে অবশ্যই বিআইন সার্টিফিকেট থাকতে হবে, যারা এক্সপোর্ট করবেন তাদেরকে থাকতে হবে, এবং নর্মালি আমরা যারা বিভিন্ন পণ্য বা সেবা বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বীমা, লিমিটেড কোম্পানি, এইসব জায়গাতে যখন আমরা কাজ করতে যাই, তো সেসব জায়গায় দেখা যায় যে আমাদের বিআইন সার্টিফিকেট চাই, যে আপনার বিআইন সার্টিফিকেট দেন। আপনি যখন কোনো এনজিও তে কাজ করতে যাবেন, আপনি এনজিও কিন্তু আপনার বিআইন সার্টিফিকেট চাইবে, যে আমাদের সাথে কাজ করতে গেলে বিআইন সার্টিফিকেট লাগবে। সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে, আপনি টেন্ডারে অংশগ্রহণ করতে যান, আপনার বিআইন সার্টিফিকেট ছাড়া টেন্ডারে পার্টিসিপেট করতে দেবেন। এইসব জায়গাগুলোতে আপনার বিআইন সার্টিফিকেট লাগবে। এগুলো আর দেখাতেছে না নিবন্ধনের কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে। মূসক চালানপত্র, মূসক চালানপত্রটা কি, যে বা কি কি জিনিস আমাদেরকে নর্ম বেসিক মেনটেন করতে। তো মূসক চালানপত্র আমরা হয়তো অনেক সময় যেটা করি, আমরা বিল করি, আমাদের একটা লেটার রেট থাকে, সেখানে বিল করি, সেটা হলো কি আমার ক্যাশ মেমো বা আমার রসিদ। বাট গভর্নমেন্টের একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হলো মূসক চালানপত্র, যেটাকে ভ্যাটের ভাষায় বলা হয় মূসক চালানপত্র বা মূসক 6.3। এই 6.3টা হলো গভর্নমেন্টের বিল। আমরা একটা বিল করলাম, সেই বিলটা হলো গভর্নমেন্টের 6.3-তে দিতে হয়। যেমন রেস্টুরেন্টে খেয়ে, আমরা অনেক সময় রেস্টুরেন্টে খেয়ে অনেকে ছবি পোস্ট করি যে এটা আসলে এটা কি বিন কিনা, বা এটা তো অনেকে বলে যে রেস্টুরেন্টে গেছিলাম তারা ভ্যাট রাখছে বাট আমার নীল কাগজ দেয়নি।
যদি কোনো রেস্টুরেন্ট নীল কাগজ দেয়, চিন্তা করবেন যে আমরা বলি যে নীল কাগজ দিলে ভ্যাট ফাঁকি হয় না, বাট যদি কোনো রেস্টুরেন্ট আপনাকে নীল কাগজ দেয় তাহলে ওরা আরো ধরবেন যে এটা তুমি নীল কাগজ দিচ্ছ কেন, তুমি তো জায়গায় ফাঁকি দিতেছো। কারণ রেস্টুরেন্টে গভর্নমেন্ট এসডিসি, ইএফডি বা পস মেশিন বাধ্যতামূলক করে দিচ্ছে, সে কম্পিউটার জেনারেটেড চালান দিবে, নট নীল কাগজ, হাতে লেখা কোনো কাগজ দিবে না। সে যদি কোনো রেস্টুরেন্ট বা সুপার শপ আপনাকে হাতে লেখা কাগজ দেয়, চিন্তা করবেন যে সে আরো বেশি ফাঁকি দিতেছে। বিভিন্ন ধরনের চালানপত্রের ব্যবহার, দুইটা জিনিস খেয়াল রাখবেন। একটা হলো লোকালি, যখন আমরা দেশের অভ্যন্তরে যখন আমরা পণ্য বা সেবা সরবরাহ করি, তার জন্য ভ্যাটের যে চালানটা আমরা দিই, সরবরাহ চালান, সেটা হলো 6.3 লোকাল। আর যখন দেশের ভিতরে মাল আসে বা দেশের বাইরে মাল যায়, আমাদের ভৌগোলিক সীমারেখার বাইরের থেকে যখন দেশে আসে আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে আসে, বা আমাদের ভৌগোলিক সীমারেখার থেকে যখন ভৌগোলিক সীমারেখার বাইরে যায়, তখন সেটা হয় আসলে যেটা আমদানি, আমদানির জন্য হয় বিল অফ এন্ট্রি। আর যখন আমাদের থেকে বাইরে যায় তখন হয় বিল অফ এক্সপোর্ট। সবই হলো চালানপত্র, কর চালানপত্র। বিভিন্ন তথ্য থাকে কর চালানপত্রে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিআইএন নম্বর, তার নাম ঠিকানা লিখতে হয়, যানবাহনের প্রকৃতি লিখতে হয়, চালানটা কবে দিলেন তার নাম, তারিখ, সময়, তারপরে কি বিক্রি করতেছেন তার নাম, বিবরণ দিতে হয়, তার সম্পর্ক শুল্কের পরিমাণ, মূসকের পরিমাণ, মোট মূল্য, এগুলো চালানপত্রে লেখা থাকতে হয়। চালানপত্রের ব্যবহার, এগুলো সংক্ষেপে। চালানপত্র সংরক্ষণ, চালানপত্র 5 বছর পর্যন্ত। আপনি যে চালানটা ইস্যু করলেন, এটা যে আজকে ইস্যু করলেন কালকে 2 দিন 4 দিন পরে ফেলে দিবেন তা না। একজন নিবন্ধিত ব্যক্তিকে তার চালানপত্র ডকুমেন্টেশন 5 বছর পর্যন্ত রাখতে হবে, কারণ ভ্যাট অফিস 5 বছরের মধ্যে যে কোনো সময় আপনাকে চাইতে পারে। নর্মালি একজন ব্যবসায়ীকে কি কি চালানপত্র সংরক্ষণ করতে হয়? মূসক চালানপত্র, যেটা বললাম কর চালানপত্র, সেটা হলো 6.3। এছাড়া ক্রয় হিসাব, আপনি যে প্রোডাক্ট গুলো পারচেস করেন আপনার ওই পণ্য বা সেবা সরবরাহ করার জন্য, সেগুলো একটা খাতাতে এন্ট্রি দিয়ে রাখতে হয়, সেটাকে বলা হয় 6.1। আপনি যে পণ্য বিক্রি করলেন 6.3 দিয়ে, সেই পণ্য বিক্রয় একটা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয়, সেটা হলো 6.2, প্রযোজ্য ক্ষেত্রে 6.2.1। আর আমরা আগে আলাপ করছিলাম মূসক দাখিল পত্র, যে মাস শেষে আপনাকে একটা দাখিল পত্র পেশ করতে হয়, হিসাব নিকাশ পেশ করতে হয়, সেই হিসাব নিকাশটা পেশ করাটা হলো দাখিল পত্র, হলো মূসক 9.1, প্রেসক্রাইব ফরম্যাট, বড় একটা ফরম্যাট আছে। রেকর্ড পত্র সংরক্ষণের পদ্ধতি আপনি কি করতে পারেন? ম্যানুয়ালি যেগুলো বললাম এগুলো আপনি হাতে লিখে রাখতে পারেন। 6.12, 6.3, 6.2.1, 9.1 এগুলো হাতে লিখে করতে পারেন, অথবা কম্পিউটার জেনারেটেড আপনি করতে পারেন। দাখিলপত্র কি? দাখিলপত্রের গুরুত্ব, দাখিলপত্র মূল্য প্রত্যেকটি কর মেয়াদের শেষে তার করদায়িতা সম্পর্কিত তথ্যাদি, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, প্রয়োজনীয় রাজস্ব, গৃহীত রেয়াত, উচ্চে কর্তন, ট্রেজারি জমা, মোটামুটি আপনি সারা মাসে আপনার পণ্য বা সেবা যে ডিটেলস, কত টাকা পণ্য কিনছিলেন, কত টাকা বিক্রি করছেন, সেখানে কত টাকা রেয়াত নিল, যেটা আমরা সিমেন্ট উৎপাদন দেখে আসলাম, ক্লিংকার ক্রয়, সিমেন্ট উৎপাদন, তারপরে কি ব্যবসায়ীর কাছে বিক্রি, এখানে ওই যে রেয়াত নেওয়া হলো, বা আপনি যে পারচেস গুলো করছিলেন ওখানে ওই যে 300 টাকা, 450 টাকা সে যে গভর্নমেন্টকে ক্যাশ জমা দিল, এগুলোর যে ডকুমেন্টেশন, এগুলো পুরো সামারি জিনিসটা হলো দাখিল পত্রে আসে। এই দাখিল পত্রটা দিতে হয় কি? প্রতি কর মেয়াদ শেষে পরবর্তী মাসের 15 তারিখ, যদি কোনো কারণে 15 তারিখ বন্ধ থাকে তাহলে পরবর্তী কর কার্য দিবস আপনি বিনা জরিমানায় দাখিল করতে পারবেন। আর যদি দাখিল করতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। দাখিলপত্র কোথায় পেশ করতে হয়? দাখিলপত্র পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে ফর্ম 9.1 দাখিলপত্র আমরা এখন অনলাইনে সাবমিট করা যায়। আপনি ঘরে বসে 9.1 সাবমিট করতে পারেন। যদি ঘরে বসে করতে না পারেন তাহলে আপনার পাশে যে আপনি যে এলাকায় নিবন্ধিত ওই এলাকার যে সার্কেল অফিস আছে, সেই সার্কেল অফিসে এটা হার্ড কপিতে জমা দিতে হবে। এই যে কর মেয়াদ কি, প্রথমে বলছিলাম প্রতি ক্যালেন্ডার মান্থ, ইংলিশ ক্যালেন্ডার মান্থ হলো একটা কর মেয়াদ।
যদি না করেন তাহলে কি ধরনের কি শাস্তি আছে। দেখেন, নিবন্ধন আবেদন করার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও যদি আবেদন করতে হয়, ব্যর্থ হন 10,000 টাকা, দাখিলপত্র পেশ না করলে 10,000 টাকা, কোনো তথ্য পরিবর্তন করার দরকার ছিল করেননি 10,000 টাকা, কোনো সমনের নির্দেশ পালন করতে ব্যর্থ হলে ভ্যাট অফিস আপনাকে একটা চিঠি দিল, চিঠি দিয়ে কোনো কিছু চালু, যদি আপনি সেটা ঠিক মতো রেসপন্স না করেন তাহলে কি তারা আপনাকে 10,000 টাকা জরিমানা করতে পারে। মূসক আইনে ওই যে উল্লেখিত সংরক্ষণে যেরকম বললাম না, যে রেস্টুরেন্টকে বলা হয়েছে কম্পিউটার জেনারেটেড চালান দিবে, সে যদি সেগুলো না করে তাহলে কি করবে, তাকে 10,000 টাকা জরিমানা করতে পারে। অন্য কোনো আইনের অন্য কোনো বিধান লঙ্ঘন করলে 10,000 টাকা জরিমানা করতে পারে। এছাড়া কি করতে পারে, এগুলো জরিমানা, আপনি আইন মানেননি তার জন্য। লাস্ট দেখেন কি বলতেছে, সংঘটিত অপরাধের কারণে কর ফাঁকি হয়ে থাকলে, আপনি উপরে যেগুলো করছেন এগুলো কিন্তু কর ফাঁকি না, গভর্নমেন্টের রাজস্ব ফাঁকি দেননি, আপনি ভ্যাট দিচ্ছেন সঠিকভাবে কিন্তু কি করেননি, নিবন্ধন নেননি, 10,000 টাকা জরিমানা। নিবন্ধনের কোনো প্রয়োজনীয় দলিলপত্র পেশ করতে ব্যর্থ হয়েছেন, আপনার কোনো ইনফরমেশনের গ্যাপ ছিল, 10,000 টাকা জরিমানা করলো। কিন্তু যদি সেখানে রাজস্ব ফাঁকি হয়ে থাকে, আপনার ভ্যাট দেওয়ার কথা ছিল 100 টাকা, আপনি ভ্যাট দেননি 100 টাকা, 60 টাকা দিচ্ছেন, 40 টাকা দেননি, তাহলে কি হবে, কর ফাঁকি হয়ে থাকলে জড়িত করের সমপরিমাণ অর্থদণ্ড আরোপ করবে। মানে কি, আপনি ওই যে 100 টাকা হওয়ার কথা ছিল, আপনি 40 টাকা 60 টাকা দিয়েছেন, 40 টাকা দেননি, এই 40 টাকা তো আদায় করবে, অতিরিক্ত কি করবে, সমপরিমাণ অর্থদণ্ড। তার মানে কি আরো 40 টাকা অর্থদণ্ড করবে আপনাকে। ইন্টারেস্ট যেটা আছে সেটা তো আলাদা ইন্টারেস্ট আছে, মাসিক 1% এর ইন্টারেস্ট, আগে ছিল 2%, এই বছর এটা করছে 1%। আর আপনি যে ভ্যাটের ক্যাশ টাকা জমা দিবেন, সেই টাকাটা কোন কোন কোর্টে জমা দিবেন। আমরা তো চেক জমা দিতে যাই না, পারি না, ব্যাংকে যে একটা চালান জমা দিতে হয়, সেই চালানের কিন্তু আমার নির্দিষ্ট কোড আছে, সেই কোড গুলো এখানে আছে, যে মূসক কোথায় দিবেন, সম্পর্ক শুল্ক কোথায় দিবেন, ঠিক আছে। ঢাকা দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, রংপুর, যশোর, খুলনা, প্রত্যেকটা আলাদা আলাদা মানে এলাকা ভাগ করা আছে। যে ঢাকা দক্ষিণ একটা কমিশনারেট, যেটা এলাকার আমরা সংক্ষেপে বলি, ভ্যাটের ভাষায় হলো কমিশনারেট। এই কমিশনারেট যে এলাকা আছে সেই এলাকার ভাগ আছে, সেই আপনি যদি ওই কমিশনারেটে নিবন্ধিত হন তাহলে আপনাকে এই কোডে টাকাগুলো জমা দিতে হবে। তো মোটামুটি ভ্যাটের উপরে সংক্ষেপে সামারি করে মোটামুটি আপনাদের জন্য একটা ব্রিফ করলাম। এখন এই আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোনো বিষয়, রেজিস্ট্রেশন বা রিটার্ন বা অন্য কোনো জিনিস নিয়ে একটু কোশ্চেন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল ভাই। একটু নাম বলে আপনার বিজনেস কি ধরনের বিজনেস করেন বললে একটু কোশ্চেনটা করেন। হ্যাঁ ভাই, আমি আব্দুল কাদের বলছিলাম খুলনা থেকে। আমার কোশ্চেন হচ্ছে, আমার একটা ইম্পোর্ট ব্যবসা আছে, ওইটার নামে আমার ভ্যাট রেজিস্ট্রেশন আছে। এখন আমি ইম্পোর্ট করার পরে আমার আবার একটা শোরুম আছে, এটার নামে আমার কোনো রেজিস্ট্রেশন নাই। এছাড়া একটা ওয়ার্কশপ আছে, এটার নামে নেও। আমাকে কি এই তিনটাতে কি তিনটা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, না ওই একটা দিলেই হবে? যেহেতু কাদের ভাই আপনার ব্যবসা হলো সিটি কর্পোরেশন এলাকায়, জি, তো সিটি কর্পোরেশন এলাকায় হইলে আপনি তো যেটা বলতেছেন সেই হিসেবে তো আপনার রেজিস্ট্রেশন নেওয়া লাগে তিনটাতেই। তিনটাতে। ওকে, যেহেতু থ্যাংক ইউ। শোরুম, জি, শোরুম শোরুম এবং সেবা, যেটা আপনি বললেন যে একটা সার্ভিস সেন্টার আছে, জি। তো সিটি কর্পোরেশন হলে তো আলটিমেট এই যে আমরা যে লিস্ট গুলো দেখলাম সেই হিসেবে তো আপনার রেজিস্ট্রেশনের আওতায় চলে আসে। আমি কিন্তু শোরুম যেটা, সেটা কিন্তু আমার ট্রেড লাইসেন্সে শোরুম নাই, শুধু ইম্পোর্ট আছে, ইম্পোর্ট এবং সেলস মানে হোলসেল। আমি ওইটাতেই শুধু দেই। আপনার কি তিনটা ট্রেড লাইসেন্স না একটা ট্রেড লাইসেন্স? আমার দুইটা ট্রেড লাইসেন্স। দুইটা ট্রেড লাইসেন্স, একটা ইম্পোর্ট যেটা করেন সেটা তো আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে আছে। জি। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে ওই যে সার্ভিস সেন্টারের যেটা। সার্ভিস সেন্টার আলাদা ট্রেড লাইসেন্স করছে। জি। এখন হলো যেটা আপনার আমদানিকারক হিসেবে যে ট্রেড লাইসেন্সটা করা, সেটা যে অ্যাড্রেসে করা, আপনার শোরুমটা কি একই অ্যাড্রেস না আলাদা? এই একই অ্যাড্রেস এবং সার্ভিস সেন্টার যেটা, ওটা তো একটা আছে। জি।
শোরুম যেটা বলতেছেন ওটা যদি একই অ্যাড্রেস হয় জি তাহলে তো ওটাতে একটা রেজিস্ট্রেশন আছে। জি সার্ভিস একই সেন্টার নামে। জি সার্ভিস সেন্টার যেটা সার্ভিস সেন্টারটা আলাদা একটা রেজিস্ট্রেশন। ওকে ভাই, থ্যাংক ইউ। কি সার্ভিস সেন্টার ওটা কত ভাই? এই গাড়ির সার্ভিস সেন্টার এটা। গাড়ির সার্ভিস সেন্টার, এই দেখেন দেখেন আমরা দেখি গাড়ির সার্ভিস সেন্টার যেটা সেটা বলতেছে কি মোটর গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ। জি এই যে দেখেন মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ। জি তো গাড়ি সার্ভিস সেন্টার যেটা তো আপনার এটার মধ্যে চলে আসে না, মোটর গাড়ি গ্যারেজ মানে কি আপনার এখানে মোটর গাড়িগুলো যাবে, আপনি সেগুলো কি যে কোনো ধরনের মেরামত সার্ভিসিং করবেন, সে পার্টস দিয়েও করতে পারেন, আপনি নিজে পার্টস দিয়েও করতে পারেন, অথবা পার্টস ছাড়া সার্ভিসিং করতে পারেন। দ্যাট মিন্স আপনার রেজিস্ট্রেশন নিয়ে লাগতেছে, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন। জি জি ওকে থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন? ভাই আমি রেজা। তো আমার হচ্ছে একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে অনলাইনে পণ্য বিক্রির দুইটা শর্ত আপনি বলছিলেন, তো দ্বিতীয় শর্তটা আমি ক্লিয়ার না আসলে। দ্বিতীয় শর্তটা ছিল আপনার ভ্যাট, অনলাইনে পণ্য বিক্রির ভ্যাট 5%। 5%টা কিসের উপরে? 5% হলো আপনি যে এডিশন করেন। আপনি একটা পণ্য কিনলেন 100 টাকায়, পণ্যটা বিক্রি করলেন আমি শুনতে পাচ্ছি না। নাজমুল ভাই 220 টাকা। আচ্ছা খুব নয়েজ হচ্ছে কার এটা থেকে, একটু কাইন্ডলি দেখবেন। নাজমুল ভাইকে মিউট করে দিয়েছি। সেটা হলো যে ভাই এখন বলেন। দ্বিতীয় শর্তটা ছিল যে আপনি একটা পণ্য কিনলেন, আপনি অনলাইনে বিক্রি করতেছেন, যে ধরি যে আপনি একটা টি শার্ট বিক্রি করছেন, টি শার্টটা 1000 টাকায় আপনি কিনছেন, কিনে টি শার্টটা আমার কাছে পাঠিয়ে দিলাম, বললাম যে ঠিক আছে রেজাল্ট ভাই টি শার্টটা আমারে পাঠান। তো আপনি বললেন যে ঠিক আছে ইকরাম ভাই এটা তো আমার পেজে আছে, বা পেজে আপনি লিখে রাখছেন যে 1100 টাকা। তো টি শার্টটা আপনি আমার কাছ থেকে কি টাকা নিলেন, আপনি কিনছেন ওটা 1000 টাকায়, আমার কাছে নিলেন আপনি 1100 টাকা ডেলিভারি চার্জ সহ। এখানে আপনার এডিশন বা আপনার কমিশন বা আপনার যেটা বলি লাভ যদি বলি বা বিক্রির আপনার পয়সা বলি 100 টাকা। জি এই 100 টাকার উপরে 5% ভ্যাট। কিন্তু শর্ত হলো আপনি যে ওই টি শার্টটা কিনে নিয়ে আসছিলেন, জি সেইখানে যে প্রযোজ্য হারে সেটা হইতে পারে 5%, হইতে পারে 7.5%, হইতে পারে 10%, হইতে পারে 15%। প্রযোজ্য হারে যে ভ্যাটটা ওখানে পরিশোধ হয়ে আসছে, আপনি যখন কিনে নিয়ে আসছেন তার ভ্যাট যে পরিশোধ হয়ে আসছে সেই কাগজটা আপনার কাছে থাকতে হবে। যদি সেইটা থাকে তাহলে এই 100 টাকার উপরে ভ্যাট, আর যদি ওই কাগজটা আপনার কাছে না থাকে তাহলে কিন্তু 1100 টাকার উপরে 5%। আচ্ছা ওই কাগজটা বলতে হচ্ছে এখন আমি যে জায়গা থেকে সাপোজ হচ্ছে আমার আমি একটা কিবোর্ড হচ্ছে কিনলাম মার্কেট থেকে বা হোলসেল যারা করে তাদের কাছ থেকে নিয়ে এসে আমি সেল করলাম, তো তাদের কাছ থেকে তো হচ্ছে আমাকে যে মেমোটা দেয়, হ্যাঁ ওইটাই কি হচ্ছে এই কাগজ না হচ্ছে আলাদা? একটু আগে কিন্তু আলোচনা করলাম যে 6.3 কথা যখন বললাম তখন কিন্তু বলছি যে আমরা আমাদের লেটার হেডে বা আমাদের ক্যাশ মেমো তো আমরা বিল করি, কিন্তু গভর্নমেন্টের কিন্তু আমাদের লেটার হেড বা আমাদের ক্যাশ মেমো কিন্তু গভর্নমেন্টের প্রেসক্রাইব ফরম্যাট না। তাদের জন্য যে ফরম্যাট সেটা হলো কি তাদের পরিচালনপত্র যেটা তারা যে গভর্নমেন্টের যে কালেকশন করে সেটা হলো 6.3। দ্যাট মিনস আপনি যখন সে ধরলাম যে আপনি গ্লোবাল ব্র্যান্ডের কাছ থেকে একটা কিবোর্ড নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি ওটা আমার কাছে পাঠাইলেন। সো আপনি যখন গ্লোবাল ব্র্যান্ডের কাছ থেকে কিবোর্ডটা নিয়ে আসছেন তখন ওইখানে প্রযোজ্য যে হার ছিল কিবোর্ডটার, এই প্রযোজ্য হারের ভ্যাটটা ওখানে পেমেন্ট হয়ে আসছে, ওই 6.3 আপনার থাকতে হবে। তাইলে আপনি বাড়তি যেটা আমার কাছে ডেলিভারি চার্জ বললি বা আপনার কমিশন বলি যেটাই বলি না কেন, বাড়তি যেটা নিলেন তার উপরে 5%। আর যদি আপনার কাছে গ্লোবাল ব্র্যান্ডের থেকে আপনি যে নিয়ে আসছেন সেটার যদি কাগজ না থাকে তাহলে কিন্তু পুরোটার উপরে 5%। আচ্ছা বুঝতে পারছি। এখন এই 6.3 ব্যাপারটা আমি কিভাবে পাই, মানে 6.3 আমি কিভাবে পাইতে পারি? আপনি যার কাছ থেকে কিনতেন তার কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে। আপনি গ্লোবাল ব্র্যান্ডের কাছে যখন নিছেন তখন আপনাকে বলতে হবে গ্লোবাল ব্র্যান্ডকে যে ভাই তুমি তো আমার কাছে পণ্য সেল করলে, তার ভ্যাট চালান কই, কর চালান কই, কারণ তোমার এটা তো ভ্যাট যোগ্য পণ্য। বুঝতে পারছি। জি ভাই ক্লিয়ার ব্যাপারটা। আমি ব্যাপারটা ক্লিয়ার, সমস্যা নাই। থ্যাংক আমার ইউ। একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া নাম বলে কোশ্চেনটা করেন। আমি আরিফ বলছিলাম।
কোশ্চেনটা হচ্ছে ট্রেড লাইসেন্সের যে আপনি আইটি এনাবল সার্ভিসের কয়েকটা ক্যাটাগরি বললেন, আমাদের ট্রেড লাইসেন্সে কি ওইটা থাকবে? আমি যদি আইটি এনাবল সার্ভিসে কোনো ইয়ে করি, ট্রেড লাইসেন্স করি? ট্রেড লাইসেন্সে এখন প্রবলেম হলো যে আমাদের সিটি কর্পোরেশনে বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে এখনো এই অনেকগুলো সার্ভিস এখনো এখানে নাই। যেমন আপনি যে অনলাইনে পণ্য বিক্রি, জি, এটাই তো আমাদের ট্রেড লাইসেন্সে দেয় না, কারণ সিটি কর্পোরেশন তো অনলাইন পণ্য বিক্রি নাই, সেখানে শুধু আইটি। হ্যাঁ, সিটি কর্পোরেশন একটা একদম ভাই একটা ছোট্ট জিনিস সেট করি, মানে আমাদের যারা ই কমার্স করেন বা এফ কমার্স করেন সবাই আসলে জিজ্ঞাসা করেন, অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমি ই কমার্স বা এফ কমার্স করছি, আমার আসলে ক্যাটাগরি কি হবে? এটা আসলে আমাদের দেশে ই কমার্স এফ কমার্সের জন্য স্পেশাল আলাদা কোনো ক্যাটাগরি নেই, সবাইকে আমাদের আইটি ব্যবসায় যেতে হয়, মানে এটা সবার জন্য কি প্রযোজ্য হয় আর কি। না, আমার প্রশ্নটা ছিল যে ট্রেড লাইসেন্সের ক্যাটাগরি আইটি, হ্যাঁ, এখন আমি যখন ভ্যাট চালান দিব বা ভ্যাট রেজিস্ট্রেশন করব বা ট্যাক্স রিটার্ন দিব, সেই ক্ষেত্রে আমার মানে আইটিতে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলো কি কোনো প্রভাব ফেলবে কিনা? বা আচ্ছা, এখানে একটু বলি, সেটা হলো যে আপনি যখন ভ্যাট রিটার্ন ভ্যাট রেজিস্ট্রেশন করতে যাবেন, আপনি আইটি দিয়ে যখন সিলেক্ট করবেন, এর উপরে আইটি যে সার্ভিস গুলো আছে ওখানে লেখার জায়গা আছে, আপনি লিখে দিবেন যে আপনি কি কি সার্ভিস দেন। ওকে, ওই সার্ভিসগুলো অ্যাপ্লাই যখন করবেন তখন লিখে দেওয়া যায়, ওখানে লিখে দিবেন আপনি। আচ্ছা, ভ্যাট রেজিস্ট্রেশনটা কি সম্পূর্ণ অনলাইনে করা যায় না শুধু অনলাইন থেকে? সম্পূর্ণ অনলাইনে করা যায়। আপনি রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারবেন, রিটার্ন সাবমিশন অনলাইনে করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আসলে সবাই তো অনেকক্ষণ ধরে শুনলেন, আমার মনে হয় এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, তারপরেও কারো যদি নিজের ব্যবসা সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে এই সংক্রান্ত, ব্যাটটেক সংক্রান্ত, আমার মনে হয় এই স্লাইডটা কি আমরা পেতে পারি? সবাই কোয়েশ্চেন। তবে একটা কোশ্চেন ছিল, এই স্লাইডটা কি আমরা পেতে পারি? হ্যালো, একদম ভাই, আমরা কি স্লাইড বা এই সংক্রান্ত কোনো কিছু, কোনো হ্যান্ডআউটস এগুলো চাইলে আমি দিয়ে দিব, সমস্যা নেই ভাই, এগুলো চাইলে আমি দিয়ে দিব, আমি ইয়ে করে দিব, ওই যে উর্মি আবার মেইলে পাঠিয়ে দিবেন, উর্মি আবার আপনাদের সবারই দিয়ে দিবেন। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল, আমি যেভাবে মেইলে শেয়ার করে দিচ্ছি, মেইলে শেয়ার করে দিচ্ছি। হ্যালো, বা উর্মি আপা যদি আমার মেইল অ্যাড্রেস গুলো দিয়ে দেয়, পাঠাই দেয়, আমি নিজে ওখানে মেইল করে দিতে পারি, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, যেটা বলছিলাম, আমি ধরেন ব্যাংক রেজিস্ট্রেশন করলাম কিন্তু আমার রিটার্ন দেওয়ার মতো কোনো অ্যামাউন্ট আসে নাই, সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে আমি 10,000 টাকা করে ফাইন দিতে হবে, নাকি এটা আমি ব্যাংক রিটার্নে কোনোভাবে দেখাতে পারবো যে আমার কোনো বিজনেস হয় নাই? বিশেষ করে যে ছোট যে সংখ্যাটা রেজিস্ট্রেশন করছেন বাট আপনার কোনো বিজনেস হয়নি, যে কোনো মোটর গ্যারেজ, কোনো কিছু বিক্রিও করেননি, কোনো কিছু কেনেননি, জি জি, আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি বলবেন যে আপনার বেচা কিনা নাই, আচ্ছা সেক্ষেত্রে কি কোনো অ্যামাউন্ট পে করতে হয়? না না না, আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে কর দিতে হয় যদি আপনার কোনো করযোগ্য ট্রানজাকশন হয়। একটা হলো ইনকাম ট্যাক্সে কর দিতে হবে যদি আপনার করযোগ্য আয় হয়, আর ভ্যাটে কর দিতে হবে যদি আপনার কোনো ট্রানজাকশন হয়। সো আপনার ট্রানজাকশন নাই, আপনি কেন ভ্যাট দিবেন? না, এটা নিয়ে কনফিউশন, অনেকে বলছে আপনি যখন একটা অফিস নেন, অফিসের রেন্টের উপর একটা ভ্যাট দিতে হয়। আপনার একটা অফিস আছে, অফিস ভাড়া ধরেন 15,000 টাকা, অফিস ভাড়া দিচ্ছেন 15,000 টাকা, এটা একটা করযোগ্য ট্রানজাকশন। আপনি অফিস ভাড়া নিলেন, অফিস ভাড়ার উপরে 15% হারে ভ্যাট আরো, তো এখানে আপনি তো তাকে ভাড়া পেমেন্ট করছেন না, আপনার কোনো বেচা বিক্রি নাই। ধরলাম যে আমাদের কাদের ভাই একটু আগে কোশ্চেন করলেন, কাদের ভাই একটা সার্ভিস সেন্টার আছে খুলনাতে, মোটর গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ হিসেবে উনি রেজিস্ট্রেশন দিয়েছে। তো এই যে লকডাউনের মধ্যে, ধরলাম যে লকডাউনের মধ্যে আমাদের কাদের ভাই মোটর গাড়ির গ্যারেজ ওয়ার্কশপটা বন্ধ ছিল, কোনো গাড়ি উনি সার্ভিসিং করায়নি।
তাহলে কি ওনার কোনো সেলস হয়নি, সেলসের ভ্যাট নাই। বাট কাদের ভাই যে জায়গাটা ভাড়া নিয়ে রাখছে, যে গ্যারেজটা ভাড়া নিয়ে রাখছে, এই ভাড়ার পেমেন্ট উনি মালিককে করছে। তাহলে কি এই যে ভাড়ার যে পেমেন্টটা করলো এর উপরে যে ভ্যাটটা আছে সেটা কি কাদের ভাইকে কি করতে হবে? গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ এই কাদের ভাই করবে নাকি যিনি ওনার, মানে যিনি ভাড়াটা? না না না, এখানে ওনার না, বলছে যে ভাড়া গ্রহণকারী। এই ভাড়া গ্রহণকারী অর্থ হলো যে ওই জায়গাটা যে ভাড়া নিছে, এই ভাড়া গ্রহণকারী বলতে কি আমি টাকাটা পাইতেছি, ধরলাম যে আমি কাদের ভাইকে আমার স্পেসটা ভাড়া দিছি, বাট এই ভাড়া গ্রহণকারী বলতে কি আমি টাকা গ্রহণ করতেছি আমি না, কাদের ভাই ভাড়া গ্রহণ করছে, কাদের ভাই আমার জায়গাটা ভাড়া দিচ্ছে, কাদের ভাই পেমেন্ট করে দিবে গভর্নমেন্টকে, আমি না। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে প্রথমে ভ্যাট নিয়ে আন না, যেহেতু আমাদের আরো একটু ট্যাক্স বা আছে, আমরা একটু ট্যাক্সে যাই 15-10টা বাজে। জি ভাই, জি আমরা মনে হয় ইয়েতে চলে যাই, হ্যাঁ, কারণ অলরেডি 10টা বেজে যাচ্ছে, তো আমরা দুটো করে ফেলি। ট্যাক্সেও বেসিক কিছু জিনিস, নর্মালি আমাদের যে জিনিসগুলো লাগে দরকার হয়, ডিটেলস অনেক কিছু আছে, কিন্তু বেসিক জিনিসগুলো আমরা একটু দেখে নিই, কারণ কিছু জিনিস কনফিউশন আছে যে আমরা অনেকে রিটার্ন সাবমিট করি না, ট্যাক্সের রিটার্ন। সো একটা রেজিস্ট্রেশন নিয়ে রাখছি যে আমাদের চিন্তা আছে যে আমাদের তো ট্যাক্স নাই, অনেকে আছে আইটেনেবল সার্ভিস, অনেকে আছে ফ্রিল্যান্সার, আমাদের তো ট্যাক্স না, আমাদের কোনো কিছু করতে হবে না। তো বেসিক কিছু জিনিস আমরা একটু ইয়ে করি। ফার্স্ট দেখি যে আয়কর রিটার্ন কি। আয়কর রিটার্ন হলো একজন করদাতার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের বিবরণ তথ্যগুলি সম্বলিত যে ফর্ম, এটা প্রেসক্রাইব ফর্ম আছে 8 পেজের, সেই ফর্মটা হলো আয়কর রিটার্ন, যেখানে আমাদের কি আয় হলো, কি ব্যয় হলো, আমার কি সম্পদ আছে, জায়গা জমি গাড়ি বাড়ি কি আছে না আছে, সব ডিটেলস হিসাব থাকে, সেটা আয়কর রিটার্ন ফর্ম বলা হয়। এইখানে আসি কারা আয়কর রিটার্ন দাখিল করবেন। দুইটা ভাগ, যাদের করযোগ্য আয় আছে, যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। দুইটা জিনিস বলতে দেখেন, এক বলতেছে যাদের করযোগ্য আয় আছে তারা কি করবে, রিটার্ন দাখিল করবে, আর একটা হলো যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। ওই দেখেন ভ্যাটেও কিন্তু আমরা দেখে আসলাম যে আবশ্যিকভাবে করতে হবে, আপনার টার্নওভার যাই হোক না কেন, এখানেও সে একই জিনিস আছে। ব্যবসায়ী যার ইনকাম যাই হোক না কেন তাকে কি করতে হবে, রিটার্ন দাখিল করতে হবে। যাদের আয় আছে দুইটা অংশ, কাদেরকে দায়িত্ব, যে কোনো ব্যক্তি করদাতার আয় যদি বছরে 3 লাখ টাকার বেশি হয় সে রিটার্ন দাখিল করবে। তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা, এদের যদি 3.5 লাখ টাকার বেশি ইনকাম হয় সেই রিটার্ন দাখিল করবে। যারা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তাদের যদি 4,75,000 টাকার বেশি ইনকাম হয়, যদি কোনো প্রতিবন্ধীর 4.5 লাখ টাকার বেশি ইনকাম হয়, তাহলে এদেরকে রিটার্ন দাখিল করতে হবে। এর নিচে হলে রিটার্ন দাখিল না করলেও এদের চলবে। যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, যাদের 12 ডিজিটের টিআইএন আছে, আপনার একটা টিআইএন আছে, আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। যার আয় বছরের পূর্ববর্তী 3 বছরে যে কোনো বছর করযোগ্য আয় ছিল তার রিটার্ন দাখিল করতে হবে। এটা অনেক প্যাটার্ন, এটা 12 ডিজিটের 3 এটা বুঝতে পারি না, তিনগুলো কি ডিজিট কি ডিফারেন্ট হয়? হ্যাঁ, এখানে যে 12 ডিজিটের 3টা বলা হয়েছে বাধ্যতামূলক ভাবে, এটা কি না না, টিন এখন 12 ডিজিট, সবার জন্য টিন এখন 12 ডিজিট। টিন টিআইএন এখন আপনাকে অনলাইনে করতে পারবেন এখন, এবং টিআইএন যেটা সেটাকে আমরা নরমালি ইটিআইএন বলি, এটা 12 ডিজিটের। এটা এখন আর ওই আগের 9 ডিজিট 11 ডিজিট 10 ডিজিট কোনো কিছু না, এখন টিআইএন করলে 12 ডিজিট। আচ্ছা, অর্থাৎ যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি হন, আপনি একজন করদাতা, আপনার কোম্পানিতে কি আছে, শেয়ার নিয়ে আছে, আপনি ওই কোম্পানির ডাইরেক্টর, আপনি ওই কোম্পানির ডাইরেক্টর না কিন্তু শেয়ার হোল্ডার। অনেক আছে যে কোম্পানির ডাইরেক্টর তার শেয়ার আছে, আবার অনেক আছে কোম্পানির ডাইরেক্টর না কিন্তু শেয়ার হোল্ডার। তাহলে কি হবে, তাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো ফার্মের অংশীদার হয়, আমরা পার্টনারশিপ ফার্ম করি,
যদি আপনি কোনো ফার্ম পার্টনারশিপ ফার্মের অংশীদার হন, আপনাকে বাধ্যতামূলক আপনার ইনকাম যাই হোক না কেন সারা বছর, এই যে গত 2-1.5 বছর আমাদের কোভিড গেল, অনেক ব্যবসায়ী তার করযোগ্য আয় নাই, বাট তাকে কি বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। করযোগ্য আয় নিয়ে কর দিবেন না, কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিট বা পরিচালিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিয়নের কর্মচারী হয়ে থাকেন এবং তার যে কোনো সময় 16,000 টাকা বা তদুর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন, এটা হলো গভর্নমেন্ট বলে যাদেরকে 16,000 টাকার বেশি যাদের যদি বেসিক হয় তাহলে তাদেরকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। এই জায়গায় দেখেন বেসরকারিতে যেটা আছে, নর্মালি এমপ্লয় যারা বেসরকারি, করদাতা যদি কোনো ব্যবসা বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে যে নামে অবৈধ বেতনভোগী কর্মী হন, দ্যাট মিনস আপনার একটা অফিস আছে বা আপনি কোথাও জব করতেছেন, যদি আপনার বেতন যাই হোক না কেন, এখানে কিন্তু স্যালারি বিষয় না। গভর্নমেন্টটা কি বললো? গভর্নমেন্ট বললো যে তোমরা যদি 16,000 টাকার বেশি তোমাদের বেসিক হয় তাহলে তোমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। তো 16,000 টাকার বেসিক আমরা যদি ধরি 14টা বেতন তারা পায়, 2টা বোনাস সহ, তাহলে কত আসে? 2,10,000, 2,00,000 সামথিং আসে, তাই না? তার কিন্তু এখন আমাদের ট্যাক্স কত? 3,00,000 টাকা। তার কিন্তু 3,00,000 টাকা ক্রস করতেছে না, বাট তাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। অন দ্য আদার হ্যান্ড বেসরকারিতে কি বলতেছে? বেসরকারিতে বললো যে যদি সে কোনো নির্বাহী পদে থাকে তাহলে কি তাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। এখানে কিন্তু তার বেতন বলিনি। আপনি আপনার অফিসে একজনকে রাখছেন যে ঠিক আছে এক্সিকিউটিভ, 10,000 টাকা বেতন, রিটার্ন দাখিল করা থাকবে। করদাতার আয় বা করদাতার আয় কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে। ওই যে দেখেন, করদাতার আয় কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে। আইটি এনেবল সার্ভিস আমরা দিয়ে থাকি, সফটওয়্যার ডেভেলপ করতেছি, ফ্রিল্যান্সিং করতেছি, কিন্তু গভর্নমেন্ট কি বলছে? আইটি এনেবল সার্ভিস 2024 পর্যন্ত এক্সাম্পশন, কিন্তু এখানে কি বললো যে আপনার আয় কি অব্যাহতিপ্রাপ্ত, আইটি এনেবল সার্ভিস অব্যাহতি দিয়ে রাখছে, তাহলে কি করতে হবে? আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিল করতে কিন্তু নিষেধ করেনি। এবং আমরা এখানে আইনের ওই জিনিসগুলো নিয়ে আসেনি, ওইখানে একটা জিনিস বলা আছে আইনে, সেটা হলো যে যদি আপনি রিটার্ন দাখিল না করেন, এখানে আপনাকে বলছে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল ম্যান্ডেটরি করতে হবে। যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে ওই যে ইনকামটা আপনার অব্যাহতি ছিল, কর দেওয়া লাগতো না, ট্যাক্স দেওয়া লাগতো না, ওই অব্যাহতি বেনিফিটটা কিন্তু ট্যাক্স ফ্রি বেনিফিটটা আপনি পাবেন না। আপনার ট্যাক্স ফ্রি বেনিফিট বাতিল হয়ে যাবে। করদাতা যদি মোটর গাড়ির মালিক হন, মোটর গাড়ি বলতে জিপ বা মাইক্রোবাসকে বোঝাবে, মাইক্রোবাসকেও বোঝাবে, একটা গাড়ি আছে আপনার, আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা, তাহলে এখন বলেন সকল ব্যবসায়ী তার করযোগ্য আয় হোক বা না হোক তাকে কি করতে হবে? রিটার্ন দাখিল করতে হবে। কারণ কি সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন মানে কি প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন আপনি। যদি শুধু সিটি কর্পোরেশন বলতো তাহলে কি ঢাকা 2টা, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, চিটাগাং, গাজীপুর, নারায়ণগঞ্জ থাকতো। শুধু সিটি কর্পোরেশন কি বললো? পৌরসভা। আর ইউনিয়ন বলতে কি গ্রামে চলে গেলেন। গ্রামের থেকেও যদি কেউ সে ট্রেড লাইসেন্স নিয়ে থাকে, তার যদি একটা ট্রেড লাইসেন্স থাকে, দ্যাট মিন্স তাকে কি করতে হবে? রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে কি কোনো ব্যবসায়ী কি বাদ যাবে রিটার্ন সাবমিট থেকে? করদাতাতে মূল্য সংযোজন করা আইনের অধীন কোনো বড় বড় ক্লাব যেগুলো আছে, সেই ক্লাবের যদি সে মেম্বার হয়ে থাকে, কেউ যদি এখানে দেখেন আমাদের যারা বিভিন্ন পেশাতে আছি, যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার কাজে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থা, দ্যাট মিন্স আমাদের যে পেশাজীবী বিভিন্ন সংস্থা আছে, লয়ারদের সংস্থা আছে, ইঞ্জিনিয়ারদের আছে, ডাক্তারদের আছে, এরকম যারা বিভিন্ন সংস্থার মেম্বার, তাদেরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন দিতে হবে। এই জায়গায় দেখেন এখানে অনেক
ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যারা আইটিপি আছে, এরাই আমাদের অনেক আইটিপিরাই জানে না তাদের রেজিস্ট্রেশন নিতে ভ্যাট টিআইএন থাকতে এবং তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। করদাতা যদি আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত হন। দ্যাট মিনস বাংলাদেশে যত 35,000 মতো আইটিপি আছে, এই আইটিপি যারা সার্টিফিকেট পাইছে তাদেরকে বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আপনার যারা ব্যবসায়ী বিভিন্ন চেম্বারের মেম্বার, অনেকে এই যে আইআরসিআরসি নিতে গেলে কি ম্যান্ডেটরি তার যে কোনো একটা মেম্বারশিপ নিতে হয়, না হলে আইআরসিআরসি পাওয়া যায় না। তো তাদেরকে কি করতে হবে? বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন দিতে হবে। করদাতা যদি কোনো পৌরসভা, সিটি কর্পোরেশন কোনো পদে বা সদস্য পদে, সংসদত্ব পদে নির্বাচন করে প্রার্থী হয়, তাহলে তাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। করদাতা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করে, আমরা এর আগে দেখলাম কি যে টেন্ডারে গ্রহণ করতে গেলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, ভ্যাট বিআইন থাকতে হবে, এখানে ট্যাক্সেও কিন্তু টিআইএন থাকতে হবে। কোন গ্রুপ অফ কোম্পানির পরিচালনা পর্ষদে থাকেন, এটা আগেও দেখে আসলাম, মোটরযান সম্পদের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে। যদি আপনি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন, তো লাইসেন্সধারী অস্ত্রের মালিক হতে গেলে আগে টিআইএন নিতে হয়, তাকে বাধ্যতামূলক রিটার্নও সাবমিট করতে হবে। এই জায়গাতে এবার হয়তো কিছুটা চেঞ্জ আসবে নেক্সট ইয়ারে। মোট বহির্গত যদি আপনার 2 লাখ টাকা সঞ্চয়পত্র কিনা থাকে, বাধ্যতামূলক টিআইএন ট্যাক্স রিটার্ন করতে হবে। আপনি কোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশনে যদি থাকেন, কোনো সমবায় রেজিস্ট্রেশনে থাকলে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হবে। এইখানে এসে দেখেন 2টা জিনিস একটু রিল্যাক্স করছে, বলছে তবে নিম্নরূপ ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিল করতে হবে না। বাংলাদেশে ফিক্সড ব্যাজ নেই এমন কোন অনিবাসী, যে বাংলাদেশে কি অনিবাসী মানে কি ফরেনার, যার কোনো বাংলাদেশে কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, তার রিটার্ন সাবমিট করতে হয় না। শুধুমাত্র জমি বিক্রয়ের জন্য টিন গ্রহণ করেছিল কিন্তু করযোগ্য আয় নাই। আমাদের অনেক কাছে একটা জমি বিক্রি করতে হবে, জমি বিক্রি করতে গেলে টিআইএন লাগে। সিটি কর্পোরেশন এলাকায় আপনি জমি বিক্রি করতে যাচ্ছেন, টিআইএন লাগবে। তো শুধুমাত্র জমি বিক্রি করার জন্য টিআইএন করছিলেন, আর কোনো ইনকাম নাই আপনার, করযোগ্য আয় হয়নি, তাহলে রিটার্ন সাবমিট করতে হয় না। আর হলো ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 টিআইএন গ্রহণ করেছিল কিন্তু করযোগ্য আয় নাই। আমাদের অনেক আছে যে ক্রেডিট কার্ড আছে বাট তার ট্যাক্সেবল ইনকাম নাই, তো তাদেরকে রিটার্ন সাবমিট করতে হয় না। কিন্তু এই জায়গাতে যে আপনার ক্রেডিট কার্ড আছে, আপনার ট্যাক্সেবল ইনকাম নাই, সেটা ট্যাক্স অফিস কেমনে বুঝবে? ট্যাক্স অফিসকে আপনাকে জানাইতে হবে যে আমি ক্রেডিট কার্ড নিয়েছিলাম কিন্তু আমার ট্যাক্সেবল ইনকাম নাই, আমি রিটার্ন সাবমিট করব না। আদারওয়াইজ দেখবেন যে আপনি রিটার্ন সাবমিট করেনি, ট্যাক্স অফিস আপনাকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। কারণ আপনার যে ট্যাক্সেবল ইনকাম নেই, এটা তো ট্যাক্স অফিসও তো জেনে বসে নেই, তো আপনাকে জানাইতে হবে। সো কাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়? nbr.gov.bd, এখানে যে রিটার্ন ফর্ম ডাউনলোড করা যায়, ওখানে ফর্মস আছে, ফর্মসের মধ্যে এই রিটার্ন ফর্ম আছে। এই একটা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিটার্ন ফর্ম আপনি ওখানে ডাউনলোড করতে পারেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আছে, পাওয়া যায়। রিটার্ন দাখিলের সময় কখন রিটার্ন দাখিল করতে হয়, কোথায় রিটার্ন দাখিল করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রতি বছর 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত এই টাইমে রিটার্নটা সাবমিট করতে হয়। 1 জুলাই থেকে 30 নভেম্বর এই সময়ের মধ্যে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে উইদাউট জরিমানা, উইদাউট পেনাল্টি। 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত আপনি যে কোনো দিন রিটার্ন সাবমিট করতে পারেন, কোনো জরিমানা হবে না, কোনো পেনাল্টি দিতে হবে না। এরপরে যে 30 নভেম্বরের পরে যে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন, কিন্তু
সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে, একটা হলো আপনাকে সংশ্লিষ্ট অফিসারের অনুমোদন যদি আপনি নেন তাহলে সেখানে ইন্টারেস্ট দেওয়া লাগে, কিন্তু কোনো জরিমানা দিতে হয় না। আর যদি আপনি অনুমোদন না নিয়ে থাকেন, অনুমতি না নেন অফিসারের, তাহলে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে, সাথে জরিমানাও দিতে হবে। রিটার্ন কোথায় দাখিল করতে হয়? প্রত্যেক শ্রেণীর করদাতা রিটার্ন দাখিলের জন্য আয়কর সার্কেল নির্দিষ্ট করা আছে। এটা আপনি কোথায় পাবেন যে আমার কোন সার্কেল কোন জোন, সেটা হলো আপনার যে টিআইএন সার্টিফিকেট আছে, ওই টিআইএন সার্টিফিকেটে দুই জায়গাতে বলা আছে যে আপনার সার্কেলের ঠিকানা ওখানে দেওয়া আছে। আপনাকে ওই সার্কেলে, যে সার্কেল ওখানে আপনার টিআইএন সার্টিফিকেটে বলা আছে, ওই সার্কেলে আপনার রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যদি ওই সার্কেলে না করে অন্য সার্কেলে করেন তাহলে ওই ট্যাক্স অফিসে যেরকম বিপদে পড়বে আপনিও বিপদে পড়বেন। কারণ আপনি রেজিস্টার্ড এক জায়গায়, আপনি সে জায়গায় না করে আরেক জায়গায় করেন, তাহলে কি যাদের কাছে আপনার কোনো তথ্য নেই, আপনি সে জায়গায় করলেন, তারা এটা মিলাইতে পারবে না, তারা আরেক জায়গায় স্টপ করে ফেলে রেখে দেবে। সেকেন্ড হলো যে আপনি বিপদে পড়বেন কেন? কারণ যে জায়গায় আপনি রেজিস্টার্ড সেই অফিস তো আপনার ইনফরমেশন পেল না, সেই অফিস তো আপনার ডাটা পেল না। তাহলে কি সে পরবর্তীতে যখন চেক করবে, যে কোনো সময় চেক করে আপনার কাছে কি আপনি রিটার্ন সাবমিট করছেন, তারপরে দেখতে হয়তো হবে যে আপনার নামে একটা চিঠি আসছে, সেখানে বলছে যে আপনি রিটার্ন দাখিল করেননি। কারণ আপনি তো যেখানে রেজিস্টার্ড, যার কাছে আপনার তথ্য দিয়ে আসছে, আপনি সেই জায়গায় রিটার্ন সাবমিট করেন, অন্য জায়গায় রিটার্ন সাবমিট করছেন। ঠিক আছে, ট্যাক্স নিয়ে খুব বেশি কিছু ছিল না, ট্যাক্সের বেসিক এই জিনিসগুলো। যে এরপরে হলো যে কর কিভাবে আসে, কত টাকা কর দিতে হবে, ওইগুলো আর আমি এখানে নিয়ে আসিনি, কারণ এগুলো হলো ক্যালকুলেটিভ বিষয়, যে আপনার ইনকামের উপরে নির্ভর করবে যে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। আপনার সেই ডকুমেন্টেশন গুলো দেখতে হবে, আপনার নেচার অফ বিজনেস আছে কিনা, আপনার স্যালারি ইনকাম কিনা, বিজনেস থাকলে সেই বিজনেসটা কি ধরনের, সেখানে কত টাকা আয় ব্যয় হয়েছে, সেখানে কত টাকা প্রফিট হলো, সেই প্রফিটের উপরে আপনার ট্যাক্স আসবে। এই জন্য আর ক্যালকুলেশন গুলো নিয়ে আসেন, আমি জাস্ট প্রসেসটা নিয়ে আসছি যে কারা রিটার্ন সাবমিট করবে, কোথায় করবে, কিভাবে করবে, কাদেরকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হবে, সেই জিনিসটা এখানে ছোট করে সংক্ষেপে নিয়ে আসছি। এখন বলেন যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে এই ট্যাক্স বিষয়ে, যে ট্যাক্স কে দিবে, কিভাবে দিবে, বা ট্যাক্স নিয়ে যে কারা রিটার্ন সাবমিট করবে, কেন করবে, এই নিয়ে আর কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন থাকে আমার মনে হয় করে ফেললেই ভালো, 10টা বেজে যাচ্ছে, একদম ভাইকেও আসলে অনেক সময় দিচ্ছেন আজকে। তো কারো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন, তাহলে আমরা হয়তো একটা ক্লোজিং এর দিকে আগাইতে পারি আর কি। হ্যাঁ, আর একটা ব্যাপার আসছিল যে আমরা সেশনটা রেকর্ড করা আছে, আমরা আপনারা যদি চান আমরা রেকর্ডেড ফাইলটা আমরা মেইলে দিয়ে দিতে পারবো, শেয়ার করে দিতে পারবো সবাইকে। আর আচ্ছা, কোয়েশ্চন কারোই মনে হয় আর নাই, তাহলে আমরা মনে হয় ক্লোজিং এর দিকে আগাইতে পারি। ইকরাম ভাই কি বলেন? হ্যাঁ, আগাতে পারি। তারপর যদি কারো কোশ্চেন পরবর্তীতে মনে আসে যে আমার তো ওই সময় একটা কোশ্চেন মনে ছিল না, পরে যে কাজ করতে যে মনে হলো, সেক্ষেত্রে যদি মনে করেন আমার নাম্বার রাখতে পারেন। ভাই আপনার আপনার ডিটেলসটা, মানে আপনার অফিস এবং ডিটেলসটা যদি একটু দিয়ে দেন, যদি কারো কোনো পরবর্তীতে কোনো হেল্প লাগে তাহলে আপনার সঙ্গে সরাসরি আপনার পরামর্শ বা আপনার এটা নিলেন, এটা কি? হ্যাঁ, আপনার ডিটেলসটা একটু, ডিটেলসটাও যদি মেইলেই দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, তাহলে আমরা মেইলেই ডিটেলসটা দিয়ে দেব। মেইলে দিয়ে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা কন্টাক্ট ডিটেলসটা দিয়ে দেবো। আমরা মনে হয় শেষ করে দেই, ভালো 10টা বেজে গেছে যেহেতু। হ্যাঁ, আর ইকরাম ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা ভ্যাট ট্যাক্স শুনলে আসলে ভয় পাই, মানে আমাদের দেশের উদ্যোক্তারা সবসময় এই জিনিসটাকে অ্যাভয়েড করে, মনে করে যে সরকার আমার কাছ থেকে টাকা নিয়ে নিল। তো এটা কিভাবে আসলে করা উচিত, এটা খুব সুন্দর একটা গাইডলাইন আমরা পাইলাম। আমার নিজেরও কিছু কোয়েশ্চেন ছিল এবং আমার মনে হয় এই জিনিসগুলো আমার যে জানার যে ব্যাপারটা সেটা আমার
আমি আমার জিনিসটা বুঝতে পারছি খুব ভালোভাবেই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকরাম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে যদিও খুব বেশি লোক আমাদের এখানে ছিল না, তবে আমার মনে হয় এই জিনিসটা নিয়ে যদি তারপরেও কোনো কোয়েশ্চেন হয় আমাদের গ্রুপে, তাহলে আমরা ওইখানে আপনাকে মেনশন করে দিব বা আপনার কাছ থেকে আমরা ওই কোয়েশ্চেনটা নেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকের এই সেশনটা শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের এই সেশনে যারা অংশগ্রহণ করছে। এটা কি ইউটিউবে আপলোড করা যাবে একটু, মানে তাহলে খুব ভালো হতো ইউটিউবে যদি আপলোড করা হতো। হ্যাঁ আচ্ছা আমরা মেইলে দিয়ে দিব। হ্যাঁ জি জি আমরা মেইলে দিয়ে দেবো, প্রত্যেকের মেইল আমাদের কাছে আছে। মেইলে তো স্লাইডটি পাবো কিন্তু রেকর্ডটি, হ্যাঁ রেকর্ডটা আমরা গুগল ড্রাইভে আপ করে মেইলে দিয়ে দিই। হ্যাঁ আমরা গুগল ড্রাইভে আপ করে পাবলিক করে লিংকটা আপনাকে শেয়ার করে দেব। আর এটা নিয়ে কি একটা গ্রুপের কথা বললেন, আমি জাস্ট শুনতে পেলাম না, একটু যদি বলতেন। ও আচ্ছা না আমি বলতেছি মানে আমাদের বেসিক্যালি আজকের ওয়ার্কশপে আমরা এই যে আমাদের চাকরি খুঁজবো চাকরি দেবো গ্রুপে আমাদের আপনাদের এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা ওখানে করতে পারবেন পরবর্তীতে, এবং আমরা ওখানে ইকরাম ভাইকে ট্যাগ করে দিলে উনি ওনার সময় ফ্রি হলে উনি ডেফিনেটলি আপনাদের কোয়েশ্চেন এটাই। থ্যাংক ইউ। তাহলে আমরা মনে হয় শেষ করে দিতে পারি, রাত অনেক হয়েছে, 10টা বেজে গেছে প্রায়। তো শুভরাত্রি সবাইকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকের দিন। আসসালামু আলাইকুম ফর দিস ওয়ান্ডারফুল সেশন। তো ঠিক আছে বল ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ভাই। জি আল্লাহ হাফেজ। হ্যালো।